তোমাদের সকলকেই আমাদের এই এলিট একাডেমিতে নতুন করে স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একেবারে তোমাদের মনের মতো ইউনিট নিয়ে এসে হাজির হয়েছি। সেই ইউনিটটার নাম হলো বীজগণিত এবং সেই বীজগণিতের মধ্যে সবচেয়ে বেহতরিন চ্যাপ্টার এবং আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার নামকরণ তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, অনুক্রম এবং শ্রেণী। এই সম্পর্কিত প্রাথমিক কথাবার্তা, যে কথাবার্তাগুলো না জানলেই নয়, যে কথাবার্তাগুলো না জানলে আমরা এই চ্যাপ্টারের প্রতি আগ্রহ তৈরি করতে পারবো না, সেই সমস্ত কয়েকটা কথা আগে আমি তোমাদের সামনে শেয়ার করব, তারপরে তখন সাবজেক্টিভ বিষয় ঢুকে যাব। লক্ষ্য করো, প্রথমে যে বিষয়টা আমি টেনে এনেছি সেটা হলো বীজগাণিতিক সংখ্যামালার প্রাথমিক পরিচয়। আমরা চ্যাপ্টার শুরু করছি অনুক্রম এবং শ্রেণী, কিন্তু সেই চ্যাপ্টারটাকে পূর্ণাঙ্গ রূপে জানতে গেলে তার ব্যাকগ্রাউন্ডটাকে যদি সুস্থির করতে হয়, তাহলে যে যে জায়গাগুলো আমাদের জানা দরকার সেই জায়গাগুলো একটু তোমাদের সামনে রিমাইন্ড করব, তারপরে তখন আমরা এই চ্যাপ্টারে যেগুলো আলোচ্য বিষয় আছে সেদিকে চলে যাব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমে বলেছি বীজগাণিতিক সংখ্যামালার প্রাথমিক পরিচয়। যে কথাগুলো বা যে ফ্রেজটা আমরা বহুবার শুনেছি, সেই কথাটাকে আরো একবার তোমাদের সামনে বিস্তারিত বলার জন্য হাজির করেছি এই টপিকটা, বীজগাণিতিক সংখ্যামালা। এই যে সংখ্যামালা, এই কথাটার প্রতি যদি আমরা গুরুত্ব আরোপ করি, তাহলে এখানে একটা সংখ্যার কথা বোঝানো হয়নি, একাধিক সংখ্যার একসঙ্গে উপস্থিতিকে বোঝানো হয়েছে, আর এর জন্যই ওটার নাম হলো বীজগাণিতিক সংখ্যামালা। আসলে কয়েকটা সংখ্যা আমি তোমাদের সামনে লিখে দেখাচ্ছি। সাপোজ 2, 4, 6, ডট ডট। লক্ষ্য করো, এই যে সংখ্যামালাটা বা রাশিমালাটা আমি লিখেছি, সেই রাশিমালা বা সংখ্যামালার ভিতরে কিন্তু একটা সংখ্যা আমি লিখিনি, একাধিক সংখ্যা লিখেছি। যখন কতগুলি সংখ্যা একসঙ্গে একটা নির্দিষ্ট ক্রম অনুসারে থেকে একটা রাশিমালা তৈরি করবে, তখন সেই রাশিমালাটাকে আমরা সংখ্যামালা বলে চিহ্নিত করতে পারবো। অর্থাৎ আমরা কি দেখালাম, এটা হচ্ছে এমন একটা সংখ্যামালা যার ভিতরকার প্রথম পদটার নাম হচ্ছে 2, পরের পদটার নাম হচ্ছে 4, তার পরের পদটার নাম হচ্ছে 6, এই করে পদগুলো কন্টিনিউ করছে। আবার দ্বিতীয় একটা সংখ্যামালা তোমাদের সামনে দেখাচ্ছি, 3, 6, 12, ডট ডট। এখানে দ্বিতীয় একটা সংখ্যামালা তোমাদের সামনে দেখানো হলো। আরো একটা সংখ্যামালা দেখায়, 2, 7, 10, 11, ডট ডট। চতুর্থ একটা সংখ্যামালা তোমাদের সামনে লিখবো, 4, 7, 9, 17, ডট ডট। লক্ষ্য করো, আমরা এই যে চারটা সংখ্যামালা লিখলাম, এই সংখ্যামালাগুলোর প্রত্যেকটা নিজস্ব একটা ধর্ম আছে। সেই ধর্মগুলো কি সেটা আমরা আগে উপলব্ধি করব, তারপর তখন আমরা একটা একটা করে আলোচনা করব বিষয়গুলো। আমরা প্রথম যে সংখ্যামালা বা রাশিমালাটা তোমাদের সামনে লিখেছি সেটা হলো 2, 4, 6, ডট ডট। এর মানে হলো প্রথম পদ 2, তার সাথে আবার 2 যোগ করে 4, তার সাথে আবার 2 যোগ করে 6, এরকম করে পেয়েছি। তার মানে এই সংখ্যামালার ভিতরে প্রথম 3টা পদ আমি লিখেছি বটে, তারপরের পদগুলো দেখানো হয়নি, কিন্তু তার পরের পদগুলো কি হবে সেটা আমরা খুব সহজেই রিয়ালাইজ করতে পারবো এবং বলতে পারবো। কিভাবে বলতে পারবো, যে পদগুলো উপস্থিত আছে সেই পদগুলো এমন কোন ধর্ম মেনটেন করেছে, সেই ধর্মটা আমরা উপলব্ধি করেছি, এর ফলেই কিন্তু তার পরের না জানা পদগুলো, তার পরের যে ডট ডট দেওয়া আছে তার ভিতরে পদগুলো কি আছে সেটা আমরা বলতে পারবো। যেমন আমি বললাম প্রথম পদ 2, তার সাথে 2 যোগ করে পরের পদ, তার সাথে আবার 2 যোগ করে পরের পদ, তার নিশ্চয় এর পরের যে পদটা সেটা আমাদের চোখের সামনে না থাকলেও আমরা অবশ্যই আমরা সুনিশ্চিত করে বলতে পারবো এর পরের পদটা হবে কত, 8, তার পরের পদটা হবে কত, 10। এইভাবে কিন্তু সিরিজটা কন্টিনিউ করছে।
অনুরূপভাবে দ্বিতীয় রাশিমালাতে চলে আসছি। প্রথম পদ 3, দ্বিতীয় পদ 6, তৃতীয় পদ হচ্ছে 12, এই করে আবার ডট ডট দেওয়া হয়েছে। তার মানে এই সংখ্যামালাতে যে 3টে পদ উপস্থিত আছে সেই 3টে পদের মধ্যে কি ধর্ম সেটা আমরা আগে রিয়ালাইজ করার চেষ্টা করব। প্রথম পদটা 3, তার সাথে 2 গুণ করা হলো, এর ফলে দ্বিতীয় পদটা পেয়েছি। আবার এর সাথে 2 গুণ করে ঠিক তার পরের পদটা পেয়েছি। অর্থাৎ প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করে আমরা কিন্তু পরের পদগুলো পেতে শুরু করেছি। তাহলে এর পরের পদটাও নিশ্চয় এটাকে 2 দিয়ে গুণ করে পাওয়া যাবে। অর্থাৎ এর পরে পদগুলো এখানে দেখতে না পাওয়া গেলেও আমরা এই পদগুলোর মধ্যেকার ধর্মটা উপলব্ধি করে পরের পদগুলো অবশ্যই খুব সহজে বলতে পারবো। এর পরের পদটা হবে 24, তারপরের পদটা আবার ওকে 2 দিয়ে গুণ করে যেটা পাওয়া যাবে 48, এই করে কন্টিনিউ করতে শুরু করবে। তারপরে চলে এসো যেটা 3 নম্বর রাশিমালা বা মানে সংখ্যামালা, তার প্রথম পদ 2, পরের পদ 7, তারপরে 10, তারপরে 11, কমা ডট ডট। অর্থাৎ এটাও একটা সংখ্যামালা, কিন্তু এই সংখ্যামালাতে যে সংখ্যাগুলো উপস্থিত আছে সেই সংখ্যাগুলো নির্দিষ্ট কোনো ধর্ম মেনটেন করেনি। এমন কোনো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি না যে বৈশিষ্ট্যটা এই পদগুলোর মধ্যে সঞ্চারিত হয়েছে। আর এর ফলস্বরূপ কি ঘটলো, যে এর পরবর্তীকালে যে ডট ডট দেওয়া হয়েছে সেই ডট ডটের ভিতরে কিংবা ঠিক এর পরবর্তী পদটা কত হবে সেই পদগুলো আমরা সুস্পষ্ট করে কেউ বলতে পারবো না। তাহলে এমন একটা সংখ্যামালা বা রাশিমালা এখন আমরা তোমাদের সামনে হাজির করেছি যেখানে কয়েকটা পদ উপস্থিত থাকলেও পরের পদগুলো কি হবে সেটা আমরা নিশ্চিত করে কেউ বলতে পারবো না। আমরা চলে আসছি ঠিক তার পরেরটাতে। প্রথম পদ 4, তারপরে 7, তারপরে 9, তারপরে 17, এই করে চলছে। লক্ষ্য করো এখানে এই সংখ্যামালার ভিতরে যে কটা সংখ্যা লিখেছি সেই সংখ্যাগুলো নির্দিষ্ট কোনো ধর্ম কিংবা নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যের অনুসারী নয়। এর ফলে এর পরের পদগুলো কি হবে সেটা কিন্তু আগের মতো ধর্ম উপলব্ধি করে আমরা বলতে পারবো না যে এর পরের পদটা কি কিংবা তার পরের পদটা কত হবে। তাহলে এখন যেটুকু দেখানো হলো তাকে যদি আমরা সামারাইজ করি তাহলে কি দাঁড়াবে, লক্ষ্য করো। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা বীজগাণিতিক সংখ্যামালা। সংখ্যামালা কেন বলছি, আমি একটু আগে বললাম সংখ্যামালা হচ্ছে এমন একটা ফ্রেজ যেটা একটা সংখ্যার উপস্থিতিকে বোঝাবে না, একাধিক সংখ্যার উপস্থিতিকে একসঙ্গে বোঝাবে। এখানে যে কটা সংখ্যামালা লিখেছি লক্ষ্য করো প্রত্যেকটা সংখ্যামালাতে একটা সংখ্যা নেই, একাধিক সংখ্যামালা রয়েছে বা একাধিক সংখ্যা বা একাধিক রাশি রয়েছে। তাই এটাকে পুরো জিনিসটাকে আমরা বলছি সংখ্যামালা বা রাশিমালা। একই রকম দ্বিতীয় যেটা রাশি তার ভিতরে কিন্তু একটা সংখ্যা নেই, একাধিক সংখ্যা রয়েছে। যখন একাধিক সংখ্যা একসঙ্গে থাকছে তখন সেটাকে আমরা বলছি সংখ্যামালা বা রাশিমালা। ঠিক যেমন ভাবে একটা ফুল নিয়ে কখনো ফুলের মালা তৈরি হয় না, কতগুলি ফুল একসঙ্গে গ্রথিত করে যেমন একটা ফুলের মালা পুষ্পমালা তৈরি হয়, ঠিক অনুরূপ ভাবে একটা সংখ্যা নিয়ে কখনো সংখ্যা মালা তৈরি হতে পারে না। একাধিক সংখ্যা একসঙ্গে গ্রথিত হয়ে যে সিরিজটা তৈরি হয় সেই সিরিজটাকে আমরা বলবো সংখ্যামালা। আশা করি বোঝা গেছে যে সংখ্যামালা বলতে এটা এমন একটা মানে সিরিজকে বোঝাচ্ছে যেখানে একটা সংখ্যার উপস্থিতি নয়, অনেকগুলি সংখ্যার উপস্থিতি একসঙ্গে থাকবে। তাই এখানে আমরা যে কটা সংখ্যামালা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যামালাতে কিন্তু একাধিক সংখ্যার উপস্থিতি আছে। তাহলে সংখ্যামালা এই যে শব্দটা এটাকে আমি তোমাদের সামনে বিশ্লেষণ করে দেখালাম। তারপরে এখানে যে একাধিক সংখ্যামালা তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেখানে মূলত দুটো ক্যাটাগরির সংখ্যামালা তোমাদের সামনে প্রদর্শন করা হয়েছে। একটা ক্যাটাগরির সংখ্যামালাতে আমরা দেখতে পেয়েছি যে সংখ্যামালাগুলোতে উপস্থিত যে সংখ্যাগুলো সেগুলো একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী নির্দিষ্ট বৈশিষ্ট্যকে অনুসরণ করে চলে। এর ফলে কি হয় যে ওই সংখ্যামালা গুলোর ভিতরে পরের সংখ্যাগুলো কি হবে সেটা কিন্তু আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে খুব সহজে ক্যালকুলেশন করে বলে দিতে পারি। আবার কিছু সংখ্যামালা তোমাদের সামনে প্রদর্শন করা হয়েছে নিচের দুটো, যেখানে উপস্থিত সংখ্যাগুলো নির্দিষ্ট কোনো ধর্মকে মেনটেন করতে পারেনি কিংবা নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যের অনুসারী নয়। এর ফলে এর পরের পদগুলো কি হবে সেটা আমরা সুনিশ্চিত করে বলতে পারি না। তার মানে এখন যেটা দাঁড়ালো বীজগাণিতিক সংখ্যামালার ভিতরে সংখ্যাগুলো নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী হতে পারে, আবার নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী নাও হতে পারে। ঠিক যেমনটি এই প্রথম দুটো সংখ্যামালার ক্ষেত্রে
উপস্থিত সংখ্যাগুলো একটা নির্দিষ্ট ধর্মকে মেনে চলেছে, এর জন্যই কিন্তু পরের সংখ্যাগুলো আমরা চট করে বলে দিতে পারছি। কিন্তু নিচের সংখ্যামালাগুলোর ভিতরে উপস্থিত যে সংখ্যাগুলো সেগুলো নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যের অনুসারী হতে পারেনি, এর জন্য এর পরবর্তী ডট ডটের ভিতরে সংখ্যাগুলো কি আছে সেগুলো কিন্তু আমরা সুনিশ্চিত ভাবে কেউ ডিটারমিন করতে পারবো না। তাহলে বীজগাণিতিক সংখ্যামালার ভিতরে যে দুটো বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমাদের এই চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে। আমরা যে সংখ্যামালাগুলোর ভিতরে সংখ্যাগুলো একটা নির্দিষ্ট ধর্মকে মেনে এগিয়ে চলেছে সেই সংখ্যামালাগুলোকে আমরা বলবো প্রগতি। আর যে সংখ্যামালাগুলোর ভিতরে উপস্থিত সংখ্যাগুলো একটা নির্দিষ্ট ধর্মকে মেনটেন করেনি, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে অনুকরণ করে চলেনি, সেগুলোকে আমরা কখনোই প্রগতি বলতে পারবো না, সেগুলো শুধুমাত্র বলবো বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে আজকে যে জায়গাটা নিয়ে আমাদের আলোচনা শুরু করার কথা, দ্যাট ইজ প্রগতি, সেই প্রগতি সম্পর্কিত আলোচনা শুরু করতে গেলে প্রগতির জন্ম যেখান থেকে সেই জায়গাটা তোমাদের দেখানো হলো। প্রগতির জন্ম হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা থেকে। কোন বীজগাণিতিক সংখ্যামালাগুলো থেকে? যে বীজগাণিতিক সংখ্যামালাগুলোর মধ্যে উপস্থিত সংখ্যাগুলো একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী হবে সেগুলোকে আমরা বলবো প্রগতি। আর যে সংখ্যামালাগুলোর ভিতরে উপস্থিত সংখ্যাগুলো নির্দিষ্ট ধর্মের অনুসারী হবে না সেগুলোকে আমরা প্রগতি বলতে পারবো না। আর এই জন্যই তোমাদের এই প্যারামিটারটা নিয়ে আলোচনার প্রয়োজন ছিল, সেটা আমি তোমাদের সামনে দেখালাম। এরপরে আমরা ঠিক পরবর্তী যে প্যারামিটারটা তোমাদের জন্য রেখেছি সেটা কি? প্রগতির শাব্দিক অর্থ বিশ্লেষণ। এর আগে আমরা প্রগতি শুধু নামটা শুনলাম, কিন্তু এই প্রগতি শব্দটাকে যদি ডিকশনারিগত ভাবে ভাঙতে শুরু করি, তার শাব্দিক অর্থটা যদি বিশ্লেষণ করি, তাহলে কি দাঁড়াবে লক্ষ্য করো। প্রগতি এটা অ্যাকচুয়ালি দুটো শব্দের সমষ্টি, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে গতি। প্রো মানে হলো এখানে টু বি কন্টিনিউড, দ্যাট ইজ প্রবাহিত হওয়া বা এগিয়ে যাওয়া, যেটাকে ইংরেজিতে বলি টু বি কন্টিনিউড। এবং গতি, এখানে গতি বলতে কখনো স্পিড বুঝবো না, এখানে গতি বলতে আমরা একটা নির্দিষ্ট ধর্ম বা নিয়ম বা একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বুঝবো। তাহলে কি বললাম লক্ষ্য করো, প্রগতি এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে সেটা দুটি শব্দের কম্বিনেশন। একটা শব্দ হলো প্রো আর একটা শব্দ হলো গতি। প্রো মানে হলো প্রবাহিত হওয়া, টু বি কন্টিনিউড। গতি মানে এখানে ধর্ম বা নিয়ম বা একটা বৈশিষ্ট্যকে বুঝবো, কখনো স্পিডকে বুঝবো না, কখনো তার গতিবেগকে বুঝবো না। এখানে নির্দিষ্ট ধর্মকে, একটা রীতিকে বুঝার চেষ্টা করব। তার মানে কি দাঁড়ালো, প্রগতি হলো এমন একটা ফ্রেজ যার ভিতরে একটা নির্দিষ্ট ধর্ম প্রবাহিত হবে, নির্দিষ্ট ধর্মকে মেনে এগিয়ে চলবে যে পদগুলো, সেই পদগুলো যে সংখ্যামালাতে থাকে সেই সংখ্যামালাগুলোর নামই হলো প্রগতি। আবার বলছি, প্রগতি মানে হলো দুটো শব্দের সমষ্টি, প্রো মানে প্রবাহিত হওয়া, গতি মানে ধর্ম। তার মানে যে সংখ্যামালাগুলোর ভিতরে সংখ্যাগুলো একটা নির্দিষ্ট ধর্ম বা নিয়মকে মেনে প্রবাহিত হয় সেই সংখ্যামালাগুলোর নামই হলো প্রগতি, যেটা তোমাদের একটু আগে আমি তোমাদের আলোচনায় রেখেছিলাম। কি বলেছিলাম, যে এই যে প্রথম দুটো সংখ্যামালা তার ভিতরে সংখ্যাগুলো একটা নির্দিষ্ট ধর্মকে মেনে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে অনুসরণ করে প্রবাহিত হয়েছে, এগিয়ে চলেছে। আর এই জন্যই ওই সংখ্যামালাগুলোকে আমরা প্রগতি বলে দাবি করতে পারলাম, কেননা প্রগতির শাব্দিক অর্থ সেটাই বলছে। তাহলে আশা করি প্রগতির ডেফিনেশনটা তোমরা বুঝতে পেরেছো এবং তার শাব্দিক অর্থটাও বুঝতে পেরেছো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরো একটা যেটা বিষয় তোমাদের গোচরে নিয়ে আসবো, সেটা হলো এই যে বীজগাণিতিক সংখ্যামালা থেকে প্রগতির জন্ম হলো, এই দুটোর মধ্যে স্যার সঠিক সম্পর্কটা কি? আমরা এই এক্সাম্পলস এর মাধ্যমে বলে দিতে পারি। খুব ভালো করে লক্ষ্য রাখো, এই চারটে হলো বীজগাণিতিক সংখ্যামালা, কিন্তু প্রত্যেকটা বীজগাণিতিক সংখ্যামালা কি প্রগতি হতে পেরেছিল? উত্তরটা হলো না। সমস্ত বীজগাণিতিক সংখ্যামালা কিন্তু প্রগতি হতে পারেনি। অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালা মানে প্রগতি হতে পারে, আবার নাও পারে, কিন্তু কনভার্স পার্টটা এটা অবশ্যই সত্য। প্রগতি যদি হয়, কোন একটা সংখ্যামালাকে যদি প্রগতি বলে দাবি করতে পারি, প্রগতি বলে যদি আমি আইডেন্টিফাই করে নিই, তাহলে এটা অবশ্যই সেটা বীজগাণিতিক সংখ্যামালা হবেই হবে।
প্রগতি মানে সেটা বীজগাণিতিক সংখ্যামালা হতেই হবে, কারণ তার জন্মই হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা থেকে। তাহলে আমরা একটা রিলেশন তোমাদের সামনে দেখাতে পেরেছি যে বীজগাণিতিক সংখ্যামালা প্রগতি হতে পারে আবার নাও পারে, কিন্তু প্রগতি সেটা অবশ্যই বীজগাণিতিক সংখ্যামালা হবেই হবে। আমরা এরকম বহু জিনিস পড়েছি। কি পড়েছি? সব সমমেলী উপসুর, কিন্তু সব উপসুরই সমমেল নয়। সব খনিজে আকরিক, কিন্তু সব আকরিকই খনিজ নয়। এগুলো আমরা বহু জায়গাতে পড়েছি। সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়। সর্বোপরি সব চোরই মানুষ, কিন্তু সব মানুষ চোর নয়। এই যে কথাটা, সব চোর মানুষ, এটা ঘটনা, কিন্তু তার বিপরীত পাঠটা সত্য নয়। সব মানুষই চোর, এটা কিন্তু সত্য নয়। একদম সেম জিনিসটা এখানে কন্টিনিউ হয়েছে। লক্ষ্য করো, সব প্রগতি হলো বীজগাণিতিক সংখ্যামালা, কিন্তু সব বীজগাণিতিক সংখ্যামালা প্রগতি কিন্তু নয়। তাই আমরা একটা রিলেশন পেলাম, সেই রিলেশনটাই পরের পাঠে লক্ষ্য রাখবো। এখানে বলছে এবং বীজগাণিতিক সংখ্যামালার সাথে প্রগতির সম্পর্ক। তাহলে আমরা লিখবো কি, যে প্রগতি মানে সেটা অলওয়েজ রিপ্রেজেন্ট করবে একটা বীজগাণিতিক সংখ্যামালাকে। বীজগাণিতিক সংখ্যামালা। আবার বীজগাণিতিক সংখ্যামালা এটা মানে কিন্তু প্রগতি হবে এর কোনো গ্যারান্টি নেই। প্রগতি হতে পারে, আবার প্রগতি নাও হতে পারে। প্রগতি নাও হতে পারে। তাহলে দুরকম শর্ত এখান থেকে রয়েছে। প্রগতি মানে সেটা সর্বদাই একটা বীজগাণিতিক সংখ্যামালাকে সূচিত করবে, কিন্তু বীজগাণিতিক সংখ্যামালা মানে সেটা সর্বদা প্রগতিকে সূচিত করবে, এটা নাও হতে পারে। এর আরো একটা পার্ট রয়েছে, প্রগতি নাও হতে পারে। আমরা শুধুমাত্র সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা প্রগতি হলো। এই প্রগতিটা নিয়েই আমাদের এই চ্যাপ্টারটা বা আমাদের আজকের আলোচনা। এবার চলে আসছি ঠিক পরবর্তী পাঠ, প্রগতি। লক্ষ্য করো, আমরা যেটা হেডিং করেছি প্রগতি, যার শাব্দিক অর্থ, যার ডেফিনেশন, যার বীজগাণিতিক সংখ্যামালার সাথে রিলেশন, সবকিছু আমাদের জানা হয়ে গেছে। তারপরে কিন্তু ওই প্রগতি শব্দটাকে বিস্তারিত জানার জন্য তোমাদের সামনে এখন ডিসপ্লেতে দেখানো হচ্ছে। প্রগতিকে মানে আমাদের বইয়ে মূলত তিনটে ভাগে ভাগ করা হয়েছে। আমি বললাম আমাদের বইয়ে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু সিলেবাসে নয়। আমাদের সিলেবাসে প্রগতিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রগতির নাম হচ্ছে সমান্তর প্রগতি, যার ইংরেজি নামটা হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন। এরিথমেটিক প্রোগ্রেশন। আর এই এরিথমেটিকের আদি অক্ষর এ, প্রোগ্রেশন আদি অক্ষর পি, এই দুটোকে নিয়ে এখানে সংক্ষিপ্ত আকারে নামটা লেখা হয়েছে এপি। এপি মানে এরিথমেটিক প্রোগ্রেশন। এরিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে সমান্তর প্রগতি। প্রগতির আরো একটা ভাগ বললাম গুণোত্তর প্রগতি, যেটার ইংরেজি নাম হলো জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশন। এরও জিওমেট্রিকের আদি অক্ষর জি এবং প্রোগ্রেশন আদি অক্ষর পি নিয়ে তৈরি করা হয়েছে জিপি। তাই যখনই গুণোত্তর প্রগতির কথা আসবে তখনই আমি জিপি কথাটা বলবো, তার মানে বুঝে যাব সেটা জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতিকে রিপ্রেজেন্ট করতে চাইছে। আমাদের বইয়ে আরো একটা প্রগতি আছে, সেই প্রগতিটার নাম হলো বিপরীত প্রগতি, যেটাকে ইংরেজিতে সংক্ষেপে বলে এইচপি এবং ফুল ফর্মটা হলো হারমোনিক প্রোগ্রেশন। হারমোনিক প্রোগ্রেশন। তাহলে আমাদের বইয়ে প্রগতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি এবং বিপরীত প্রগতি। কিন্তু সিলেবাসে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা সমান্তর প্রগতি, একটা গুণোত্তর প্রগতি। তাহলে স্যার আমরা দেখলাম প্রগতির শাব্দিক অর্থ, প্রগতির ডেফিনেশন, কিংবা প্রগতির সাথে বীজগাণিতিক সংখ্যামালার রিলেশন। এখন সিলেবাসের মধ্যে যেটা রয়েছে যে প্রগতি দুটো ভাগে বিভক্ত, একটা হলো সমান্তর প্রগতি, একটা হলো গুণোত্তর প্রগতি। তাহলে প্রগতি দেখেই আমরা কি করে বুঝতে পারবো সেই প্রগতিটা সমান্তর প্রগতির অন্তর্ভুক্ত না সেটা গুণোত্তর প্রগতির আওতাভুক্ত? এবার দেখা যাক পরের টপিকটা, যে সমান্তর না গুণোত্তর এটা কি করে বোঝা যায়। আমরা ঠিক এর আগে যে উদাহরণটা পেশ করেছি সেই উদাহরণে চলে যাব। লক্ষ্য করো, এটা একটা প্রগতি ছিল, এটাও একটা প্রগতি ছিল। এটা হচ্ছে এমন একটা প্রগতি, ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই প্রগতির যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদে যদি অন্তর করি, ঠিক তার আগের পদ যদি বিয়োগ করে দিই, যে কোনো পদ আমরা মনে মনে চয়েস করব। সাপোজ আমি 2 নম্বর পদটা চয়েস করলাম, তাহলে 2 নম্বর পদ থেকে ঠিক তার আগের পদ মানে প্রথম পদ বিয়োগ করে দেব। তাহলে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে কত হবে? 2 হবে।
আবার কেউ যদি মনে করো যে না আমি তৃতীয় পদ থেকে ঠিক তার আগের পদ বিয়োগ করব, অর্থাৎ 6 থেকে 4 বাদ দেব, কত হবে 2। তাহলে এই প্রথমটা হলো এমন একটা প্রগতি, যে প্রগতির কমন বৈশিষ্ট্য হলো যে ওর যে কোনো পদ থেকে ঠিক তার মানে প্রিসিডিং যে টার্ম, ঠিক তার পূর্ববর্তী যে পদ, সেই পদটাকে বিয়োগ করব। যদি দেখা যায় যে ওই প্রগতির সমস্ত পদের ক্ষেত্রে এই রিলেশনটা হোল্ড করে গেছে, তাহলে সেই প্রগতিটাকে আমরা বলবো সমান্তর প্রগতি। কি বলবো? সমান্তর প্রগতি। অর্থাৎ এই প্রথমটা এপি এর মধ্যে আছে। তারপরে চলে আসছি, দ্বিতীয়টা হচ্ছে এমন একটা প্রগতি যে প্রগতির যে কোনো পদকে ঠিক তার আগের পদ দিয়ে ভাগ করব। এখানে যেমন বলছিলাম যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদে বিয়োগ করব, এখানে বললাম যে কোনো পদকে ঠিক তার আগের পদ দিয়ে ভাগ করব। অর্থাৎ দ্বিতীয় পদকে যদি প্রথমটা দিয়ে ভাগ করি 6/3 মানে 2, আবার তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি 12/6, ইট ইজ অলসো ইকুয়াল টু 2। তার মানে কি হলো, এটাও একটা প্রগতি, কিন্তু এই প্রগতির মধ্যে যে কমন বৈশিষ্ট্য সেটা কি, যে কোনো পদকে ঠিক তার আগের পদ দিয়ে যদি ভাগ করি তাহলে সেই ভাগফলটা সর্বদা সমান হবে। তাই এই প্রগতিটার নাম আমরা বলবো গুণোত্তর প্রগতি বা জিপি। তাহলে এতক্ষণ পর্যন্ত যেগুলোকে বলছিলাম একটা প্রগতি, কেন? তার একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী ছিল। এখন প্রগতির ক্লাসিফিকেশন করতে গিয়ে দেখলাম যে দুটোই প্রগতি হলেও দুটো কিন্তু একই ধর্মাবলম্বী নয়। উপরেরটা হচ্ছে এমন একটা ধর্মের অনুসারী যেখানে যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদের অন্তর বা ডিফারেন্স বা পার্থক্য বা বিয়োগফল এটা সর্বদা সমান। আবার দ্বিতীয়টা হচ্ছে এমন একটা প্রগতি বা এমন একটা ধর্মের অনুসারী যে ধর্মটা হলো যে ওই প্রগতির যে কোনো পদকে ঠিক তার প্রিসিডিং টার্ম দিয়ে, ঠিক তার পূর্ববর্তী পদ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফলের মানটা সর্বদা সমান হবে। তখন সেই প্রগতিটাকে আমরা বললাম জিপি। তাহলে কোন জায়গাতে ছিলাম আর আস্তে আস্তে কোথায় এলাম লক্ষ্য করো। প্রথমে বিশাল একটা জায়গা দেখানো হয়েছিল বীজগাণিতিক সংখ্যামালা, ওইখান থেকে শর্টিং করেছিলাম কোনগুলো প্রগতি, আবার এটাকে শর্টিং করে দেখালাম কোনগুলো সমান্তর প্রগতি, কোনগুলো গুণোত্তর প্রগতি। আশা করি কথাটা তোমরা বুঝতে পারছো যে ধীরে ধীরে একটা বৃহত্তর জায়গা থেকে কি করে কনসেন্ট্রিক হওয়ার আমরা চেষ্টা করছি, আস্তে আস্তে সামারাইজ করতে করতে একেবারে আমরা সেন্টারে ঢোকার চেষ্টা করছি। তাহলে চলে এসো ঠিক যে কথাটা বলার জন্য আমি পূর্বের পাতায় গিয়েছিলাম। সমান্তর এই কথাটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এটাকে লিখতে পারবো, এটা হলো দুটি শব্দের মিলনে তৈরি, একটা সম একটা যোগ অন্তর। মানে সমান্তর প্রগতি হলো সেই প্রগতি যে প্রগতির মধ্যস্থিত যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদের অন্তর। আবার বলছি, সমান্তর প্রগতি হলো এমন একটা প্রগতি যে প্রগতির যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদের অন্তর বা পার্থক্য সর্বদা সমান। তার জন্য এটাকে বলছে সমযোগ অন্তর, দ্যাট ইজ সমান্তর প্রগতি। আমরা এক্ষুনি দেখালাম যে উদাহরণটা 2, 4, 6, ডট ডট। লক্ষ্য করো এখানকার যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদ যদি বিয়োগ করা হয়, আগের পদে যদি অন্তর নিয়ে নেওয়া হয় তাহলে সেই অন্তরটা সর্বদা সমান হচ্ছে। আর এই জন্য এই প্রগতিটাকে আমরা সমান্তর প্রগতি বলে দাবি করলাম। এবার লক্ষ্য করো, যখনই একটা প্রগতিকে সমান্তর প্রগতি বলে দাবি করলাম তখন তার প্রথমে যে পদটা আছে, কত আছে প্রথম পদটা 2, সেই প্রথম পদটাকে সর্বদা এ বলে চিহ্নিত করা হয়। প্রথম পদ এ, যার মান হলো 2। এবং এই প্রগতির মধ্যে যে বিশেষ ধর্মটা লুকিয়ে রয়েছে, ধর্মটা কি, যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদে অন্তর। সাপোজ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিয়ে যেটা পাবো, মানে 4 - 2 করে যেটা পাবো, কি পাবো 2, কিংবা তৃতীয় পদ থেকে তার আগের পদ বিয়োগ করে যেটা পাবো 6 - 4 দ্যাট ইজ 2, সেই বিয়োগ ফলটাকে ডি দিয়ে সূচিত করা হয় এবং সেটাকে সাধারণ অন্তর নামে চিহ্নিত করা হয়। সাধারণ অন্তর। তার মানে যখনই সমান্তর প্রগতি বললাম তখনই সেই সমান্তর প্রগতির ভিতরে দুটো প্রচলিত প্রচলিত অ্যালফাবেট আমরা ইউজ করেছি। একটা হলো এ, মানে হলো ওই প্রগতিটার প্রথম পদ, বি মানে হলো ওই প্রগতিটার সাধারণ অন্তর, কমন ডিফারেন্স। সেটা বের করার উপায়টা কি, যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদ আমরা বিয়োগ করব। তবে জেনারেলি দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ যদি বিয়োগ করি তাহলে ডি এর মানটা পেয়ে যাব। আবার বলছি, ডি মানে
জেনারেল নিয়ম হলো যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদ বিয়োগ করে যে রেজাল্টটা পাবো। তবে কেউ যদি মনে করি যে না আমরা সবসময় সেকেন্ড মাইনাস ফার্স্ট করব, তবু কিন্তু সেটা লিখতে পারবো, তাতে কোনো প্রবলেম আসবে না। তাহলে সমান্তর প্রগতি যখন দাবি করা হলো, তখন তার সঙ্গে রিলেটেড যে দুটো অপরিচিত ওয়ার্ড, দ্যাট ইজ এ এবং ডি, তার মানগুলো কি এবং কিভাবে খুঁজে বের করা হয় সেটাও তোমাদের সামনে দেখানো হলো। এবার চলে আসছি গুণোত্তর প্রগতি। আমি যেটা উদাহরণ দেখিয়েছিলাম 3, 6, 12, ডট। এখানে আগের মতোই বলবো যে প্রথমে যে পদটা রয়েছে, যেমন এখানে বলেছিলাম প্রথম পদ এ, এখানেও বলবো প্রথম পদ এ। প্রথম পদ এ সমান হলো 3। তারপরে এই গুণোত্তর প্রগতির মধ্যে যে কমন বৈশিষ্ট্যটা লুকিয়ে রয়েছে, কি কমন বৈশিষ্ট্য? যে কোনো পদকে ঠিক তার আগের পদ দিয়ে যদি ভাগ করি, আমরা এখানে আগের মতো কথা উচ্চারণ করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব। তাই দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে কত পাবো? 2। এটাকে বলা হবে সংক্ষেপে আর, এবং এটার নামকরণ করা হবে সাধারণ অনুপাত। অনুপাত মানেই ভাগফল, এখানে যেহেতু ভাগফল করেছি তার জন্য সেটাকে সাধারণ অনুপাত বা কমন রেশিও, বা সেটাকে সংক্ষেপে আর দিয়ে চিহ্নিত করলাম, যার ভ্যালু হচ্ছে 2। তাহলে প্রথমে তাদের নামকরণের মধ্যে কিছু মিল আছে, কিছু অমিল আছে। দুটো ক্ষেত্রে প্রথম পদকে এ দিয়ে চিহ্নিত করা হয়েছে, কিন্তু সমান্তর প্রগতির ক্ষেত্রে সাধারণ অন্তর বা ডি এই অক্ষরটাকে ইউজ করা হয়েছে। গুণোত্তর প্রগতির ক্ষেত্রে সাধারণ অনুপাত বা আর এই ফ্রেজটাকে ইউজ করা হয়েছে। সাধারণ অন্তর বের করার নিয়ম একটা জেনারেল ভাবে বলেছি, একটা পার্টিকুলার করে বলেছি। জেনারেল নিয়মটা হলো যে কোনো পদ থেকে আমরা ঠিক তার আগের পদ বিয়োগ করব। তবে অঙ্ক করার সময় আমরা সবসময় কি করব? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, তাহলে সাধারণ অন্তরটা পেয়ে যাব। এখানেও তাই জেনারেল নিয়ম বলেছি সাধারণ অনুপাত বের করার জন্য, আর একটা পার্টিকুলার নিয়ম বলেছি। সাধারণ বা জেনারেল নিয়মটা কি? যে কোনো পদকে ঠিক তার আগের পদ দিয়ে ভাগ যদি করি, তাহলে আমরা সাধারণ অনুপাত বা আর এর মান পেয়ে যাব। তবে আমাদের অঙ্ক করার সময় আমরা সবসময় কি করব? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, তবেই সাধারণ এই অনুপাতটার মান আমরা পেয়ে যাব। এবার চলে আসছি, এটাকে যেমন সন্ধি বিচ্ছেদ করে শাব্দিক অর্থ বিশ্লেষণ করে দেখালাম, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে এটাও প্রকৃতপক্ষে দুটি শব্দের মিলনে তৈরি। একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে উত্তর। গুণ যোগ উত্তর। গুণ মানে আমরা সকলে জানি মাল্টিপ্লিকেশন, আর উত্তর, এই যে উত্তর, এই কথাটা একাধিক জায়গাতে আমরা প্রয়োগ করেছি। আমরা কখনো উত্তর বলতে অ্যান্সারকে বুঝেছি, যে কোনো কিছু সমাধান করে লাস্ট লাইন যেটা পেলাম কিংবা সমাধানের যে প্রসিডিওর সেটাকে আমরা উত্তর বলি। আবার কখনো আমরা উত্তর বলতে একটা নির্দিষ্ট দিককে বুঝি, নর্থ সাইড। কিন্তু এখানে উত্তর বলতে ওই দুটো কোনোটাকে বোঝাচ্ছে না। এখানে উত্তর বলতে জাস্ট অ্যান্টিসিডেন্ট, পরের পদটাকে বোঝানো হচ্ছে। আমরা অনুপাত শিখেছি সকলেই। অনুপাত যখন শিখেছি আমরা এরকম করে লিখেছি 2:5। এই যে প্রথম পদ, এটাকে বলা হয় পূর্বপদ বা কনসিকুয়েন্ট, আর যেটা দ্বিতীয় পদ এটাকে বলা হয় পরপদ বা উত্তর পদ, যেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে এই যে প্রথম পদ যেটা রয়েছে সেটাকে পূর্বপদ, পরের পদটাকে আমরা কিন্তু উত্তর পদ বলে দাবি করেছি। এখানে উত্তর বলতে অ্যান্সারও নয়, উত্তর বলতে নর্থ সাইডও নয়, এখানে উত্তর বলতে ঠিক পরের পদকে বোঝানো হয়েছে। অনুরূপভাবে এখানে গুণোত্তরকে সন্ধি বিচ্ছেদ করে যেটা দেখিয়েছি গুণ যোগ উত্তর। গুণ মানে আমরা সকলে জানি গুণফলকে বোঝানো হচ্ছে, কিন্তু উত্তর বলতে এখানে ঠিক পরের পদটাকে বোঝানো হয়েছে। লক্ষ্য করো এই যে সিরিজটা, এই সিরিজের মধ্যে এই প্রথম পদটাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে উত্তরের পদটা বা পরের পদটা পেয়েছি। কি দিয়ে গুণ করেছি? 2 দিয়ে। আবার যে সংখ্যাটা এর সাথে গুণ করেছিলাম ওই সেম সংখ্যাটা যদি এর সাথে গুণ করি, আবার ঠিক উত্তরের পদটা পেয়ে যাব। যে সংখ্যাটা এগুলোর সাথে গুণ করে পরের সংখ্যাগুলো পেয়েছিলাম, ঠিক ওই সংখ্যাটা যদি এটাকে মানে ওই সংখ্যাটা দিয়ে যদি এটাকে গুণ করা হয়, তাহলে ঠিক এর উত্তরের পদটা পেয়ে যাব। এইরকম ভাবে যেহেতু ওই নির্দিষ্ট সংখ্যাটা গুণ করে করে আমরা উত্তরের পদগুলো পেতে শুরু করি, পরের পদগুলো পেতে শুরু করি, তাই এই ধরনের প্রগতিটাকে বলা হচ্ছে গুণোত্তর প্রগতি। তাহলে আশা করি প্রগতির যে দুটো ভাগ আমাদের সিলেবাসে রয়েছে তাদের শাব্দিক অর্থ কিভাবে বিশ্লেষণ করা হলো সেটা তোমাদের অন্তরে গেঁথে গেছে, এবং এই ধরনের মানে এক একটা করে এক্সাম্পলস তোমাদের সামনে যে পেশ করা হয়েছে, সেখানে কখন সাধারণ অন্তর মানে উচ্চারণ করব, কখন সাধারণ অনুপাত উচ্চারণ করব, সেই বিষয়টাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।
একটা জিনিস মনে রাখবো, সমান্তর প্রগতি বলার সব সময় সাধারণ অন্তর কথাটা ইউজ করব, গুণোত্তর প্রগতি ব্যবহার করার সময় আমরা সাধারণ অনুপাত আর এই কথাটাকে উচ্চারণ করব। তাহলে প্রগতির ক্লাসিফিকেশনটা আমাদের সামনে দেখানো হলো। ঠিক পরবর্তীকালে আমরা চলে যাব সমান্তর প্রগতির মেইন যে জায়গা, সেই জায়গাতে। সেটা কি? আমাদের আলোচ্য টপিকটা আজকে শুরু করছি সমান্তর প্রগতি দিয়ে। বেশ কয়েকটা ক্লাস সমান্তর প্রগতি নিয়ে রাখার চেষ্টা করব। এই সমান্তর প্রগতি যখন শেষ হয়ে যাবে, তখন ঠিক পরের যে প্রগতি, গুণোত্তর প্রগতি, সেটা নিয়ে আবার কয়েকটা ক্লাস আমরা রান করব। তাহলে এখন আমরা সমান্তর প্রগতির মধ্যে চলে আসি, যেটাকে ইংরেজিতে লিখে রেখেছি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এবং সংক্ষেপে সেটাই হলো এপি। কোন একটা প্রগতি সমান্তর এর আওতাভুক্ত হবে, সমান্তর প্রগতির অন্তর্ভুক্ত হবে যদি একটা বিশেষ কন্ডিশনকে সিদ্ধ করে। সেই কন্ডিশনটা আমি তোমাদের সামনে বলেও দিয়েছি। সেটা কি? সেই প্রগতির দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, যে রেজাল্ট পাবো তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দেওয়ার পরে যদি সেম রেজাল্টটা পাই, তাহলে অবশ্যই সেই প্রগতিটা সমান্তর বলে আমরা দাবি করতে পারবো। ঠিক যেমনটি আমি দেখালাম এক্ষুনি, এই প্রগতিটাকে সমান্তর বলবো। কেন? দ্বিতীয় মাইনাস ফার্স্ট, দ্বিতীয় মাইনাস প্রথম, এটা করে যে রেজাল্ট পাবো, তৃতীয় মাইনাস দ্বিতীয় করে সেম রেজাল্ট পাবো। 4 মাইনাস 2 করে 2 পাবো, আবার 6 মাইনাস 4 করেও 2 পাবো। তাহলে যখনই কোনো প্রগতি সমান্তর বলে দাবি করব, তার মানে অবশ্যই তার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যেটা পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে সেম একই রেজাল্ট আমরা পেতে বাধ্য। আর এর জন্য ওর নামটা হচ্ছে সমান্তর প্রগতি। তাই সমান্তর প্রগতি হওয়ার শর্তটা এখানে বলে দিলাম, এটা শর্ত। সেই শর্তটা তোমাদের সামনে লিখে রেখেছি। এবার এই শর্তটাকে প্রয়োগ করে কি করে সমান্তর প্রগতির প্রবলেম সমাধান করা যায়, তার জন্য একটা প্রবলেম তোমাদের সামনে দেখিয়েছি। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এই যে তিনটে পদ দেওয়া আছে, ওরা বলছে এরা সমান্তর প্রগতিতে আছে। তাহলে এর মানটা করো, এর মানটা কত সেটা বের করো। তাহলে আমরা তো এক্ষুনি শিখলাম যে কোন একটা প্রগতি সমান্তর বলে দাবি করতে পারবো যদি দ্বিতীয় থেকে প্রথম বাদ দিয়ে যেটা পাবো, তৃতীয় থেকে দ্বিতীয় বাদ দিয়ে যদি সেম রেজাল্ট পাই। তাহলে এই শর্তটা যদি এখানে প্রয়োগ করি, তাহলে লিখছি অতএব দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা কত? 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ দিয়ে বাদ দিচ্ছি, ইজ ইকুয়াল টু তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দেব, 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6। তাহলে নিশ্চয়ই উপরের শর্তটা কি করে প্রয়োগ করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ক্যালকুলেশন কন্টিনিউ করব। ব্র্যাকেট গুলোকে যদি দূর করে দিই, আচ্ছা মাইনাস রয়েছে, তার মানে চিহ্নে পরিবর্তন ঘটবে। থ্রি এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দিলে 2a স্কোয়ার, 6a থেকে 2a বাদ দিলে 4a, 6 থেকে 2 বাদ দিলে 4, এদিকে 4a স্কোয়ার থেকে 3a স্কোয়ার বাদ দিলে a স্কোয়ার, 5a থেকে 6a বাদ তার মানে মাইনাস a, 4 থেকে 6 বাদ মানে মাইনাস 2। সব কটাকে একই দিকে যদি নিয়ে চলে আসি, এই পদগুলো এদিকে চলে এলে নিশ্চয় চিহ্নে পরিবর্তন ঘটবে। 2a স্কোয়ার থেকে একটা a স্কোয়ার বাদ মানে a স্কোয়ার, 4a থেকে 4 এর সাথে একটা a যোগ করলে 5a, 4 আর 2 হলো 6 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো আমরা এর একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। তাহলে এটাকে মিডল ফ্যাক্টর করা যাবে, 6 কে ভেঙে 5, 3 দুগুণা 6, তাহলে এদিকে চলে আসছে। লক্ষ্য করো, কিংবা এখানেও দেখানো যাবে a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 মানে 3 প্লাস 2 ইন্টু a প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম? a স্কোয়ার প্লাস গুণ যদি করে দিই 3a প্লাস 2a প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে কি কমান যাবে তোমরাই বলো দেখি? a কমান যাবে। তাহলে এদিকে চলে এলাম, a কমান নিলাম, তাহলে পড়ে থাকবে a প্লাস 3। আবার লাস্টেকার দুটোর মধ্যে থেকে কি কমান যাবে? 2 কমান চলে যাবে, প্লাস 2 কমান নিলে পড়ে থাকছে a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো থেকেই কমান যাবে কোন জায়গাটুকু? যে জায়গাটুকু সেম আছে। তাহলে a প্লাস 3 দুটো জায়গাতেই রয়েছে, কমান নিয়ে নিলাম, পড়ে থাকলো এখানে a, এখানে পড়ে থাকলো 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হয় প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। এখান থেকে আমরা বলতে পারবো a ইজ ইকুয়াল টু -3 এবং এখান থেকে বলতে পারবো a ইজ ইকুয়াল টু -2। তাহলে লক্ষ্য করো, ওরা বলছিল এই পদ তিনটি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে a এর মান কত? আমরা
এই অঙ্কটা খুব সাবলীল ভাবে, খুব সুন্দরভাবে, কোন রকম অসুবিধা ছাড়াই অঙ্কটা করতে পেরেছি। এই অঙ্কটার মধ্যে কোনো জায়গাতে কোনো জটিলতা তৈরি হয়নি। সরাসরি আমরা এর মান বের করে রাখতে পেরেছি, এর মান -3, এর মান -2। তাহলে প্রথমে সমান্তর প্রগতি যখনই আমি আলোচনা শুরু করলাম, সঙ্গে সঙ্গে একটা শর্তের উপর ডিপেন্ড করে সেই শর্তটাকে কোথায় প্রয়োগ করা হয়, কিভাবে প্রয়োগ করা হয়, সেটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম। অর্থাৎ শুধু থিওরিটিক্যাল জ্ঞান নয়, সেই থিওরিটাকে বাস্তবে সমস্যার মধ্যে কি করে প্রয়োগ করে তার সমাধান খুঁজে বের করে আনতে হয়, সেটাও তোমাদের সামনে দেখানো হচ্ছে। এবং আমার দৃঢ় আশা, যদি তোমরা ঠিকঠাক ভাবে আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা বুঝে নিতে পারো, তাহলে ম্যাথামেটিক্সের প্রতি আগ্রহ তো তৈরি হবেই, ম্যাথামেটিক্সে মার্কসের ফুলঝুরি ছুটবে। এই প্রত্যয় নিয়ে কিন্তু আমি তোমাদের এই অনলাইন ক্লাসে এত পরিশ্রম করে যাচ্ছি তোমাদের জন্য। এরপরে লক্ষ্য করো, দ্বিতীয় যে প্যারামিটারটা আলোচনার জন্য রেখেছি, সমান্তর প্রগতির একটা সাধারণ আকার, জেনারেল ফর্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখানে বলেছি কোন সমান্তর প্রগতির প্রথম পদটা যদি a হয় এবং সাধারণ অন্তর যদি d হয়, এই দুটো বিষয়কে, এই যে প্রগতির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d, এই দুটো আর্টিকেলকে সমান্তর প্রগতির প্যারামিটার বলা হয়, কিংবা সমান্তর প্রগতির মুখ্য উপাদান বলা হয় বা প্রধান চরিত্র বলা হয়। সমান্তর প্রগতি যদি একটা নাটকের নাম হয়, তাহলে সেই নাটকে মেন যে দুজন অভিনেতা, সেই অভিনেতাদের মধ্যে একজনের নাম হলো এ প্রথম পদ, আরেকজন অভিনেতার নাম হলো ডি। এই দুটো মান যদি জানা থাকে, তাহলে আমরা সমান্তর প্রগতির যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবো। তাই আমাদের টার্গেট হবে, যখনই সমান্তর প্রগতির কোনো অঙ্ক সমাধানের দিকে যাব, তার প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান খুঁজে বের করা। যদি বলা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি না বলা থাকে তাহলে ওই দুটোকে আগে খুঁজে বের করব, তারপর ওরা যে প্রশ্নের সমাধান করতে বলেছে সেই প্রশ্নের সমাধান করব। লক্ষ্য করো, প্রথম প্রগতির যেটা প্রথম পদ, সেটাকে আমি এ দিয়ে এবং সাধারণ অন্তরটাকে ডি দিয়ে চিহ্নিত যদি করি, তাহলে এই প্রগতিটাকে কি লিখতে পারবো, এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, ডট ডট। লক্ষ্য করো, একটু আগে যে প্রগতিটা নিয়ে আমি আলোচনা করছিলাম কি ছিল, সেটা ছিল 2, 4, 6, ডট ডট। এই যে প্রগতি, এর প্রথম পদ কত বলেছিলাম, এর মান 2। সাধারণত ডি এর মান কি বলেছিলাম, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ। তাহলে এখন মনে করো এই প্রগতিটা আমাদের কাছে নেই, আমার শুধু জানা আছে যে এমন একটা প্রগতি খুঁজে বের করো যে প্রগতির প্রথম পদটার মান হচ্ছে 2 এবং তার সাধারণ অন্তর হচ্ছে 2। তাহলে এই দুটো মুখ্য চরিত্রকে বা অভিনেতাকে কাজে লাগিয়ে কি করে ওই নাটকটা মঞ্চস্থ করব, সেটা বের করার উপায়টা কি বললাম, ওই যে এ মানে 2, তারপরে এ প্লাস ডি, এর মান 2, ডি এর মান 2, তারপরে এ মানে 2 প্লাস 2d, 2 ইন্টু ডি এর মান 2, এ মানে 2 প্লাস 3 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 2, ডট ডট। তো ওই যে ফর্মুলা, সেই ফর্মুলাটা প্রয়োগ করলাম। এর ফলে কি পাবো, 2, 2 আর 2 4, 2 আর 4 6, 2 আর 6 8, ডট ডট। লক্ষ্য করো, আমরা কিন্তু এই যে নাটকটা, সেই নাটকটা একেবারে অবিকল সেম রকম ভাবে মঞ্চস্থ করতে পেরেছি। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, কোন সমান্তর প্রগতির প্রথম পদের মান এবং সাধারণ অন্তরের মান যদি জানা থাকে, তাহলে সেই প্রগতিটা যে ফর্মুলা দিয়ে নির্ধারিত হবে, সেই ফর্মুলাটাকে বলবো সমান্তর প্রগতির সাধারণ আকার বা জেনারেল ফর্ম। সেটা কি, এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, ডট ডট চলতেই থাকবে। এর ঠিক পরে আমরা চলে আসছি যে স্যার সমান্তর প্রগতির সাধারণ পদ এটা কি করে বের করব। এটা বের করার জন্য আমরা একটু তোমাদের প্রিভিয়াস পেজে চলে যাব। লক্ষ্য করো, এখানে যেটা প্রথম পদ, প্রথম পদটাকে এখানে বলবো T1, টি ফর টার্ম, 1 নিচে দিয়েছি, তার মানে কত নাম্বার পদ সেটা চিহ্নিত করার জন্য। এটা হচ্ছে ফার্স্ট টার্ম বা প্রথম পদ, প্রথম পদটা হচ্ছে এ। T2 সেকেন্ড টার্ম কত আছে, এ প্লাস ডি। T3 কত আছে, এ প্লাস 2d। এই করে T4 কত রয়েছে, এ প্লাস 3d। এরকম করে ডট ডট চলছে। এখন তোমরা ভালো করে আমার কথার সাথে তাল মিলিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে পদগুলো লিখেছি, সেই পদগুলো তো একটাই সমান্তর প্রগতির পদ। আর একটাই সমান্তর প্রগতি, তার মানে তার ভিতরে যত পদ রয়েছে সব পদগুলো নিশ্চয় একটা বিশেষ ধর্মের অনুসারী হবে।
একটা বিশেষ বৈশিষ্ট্যের অনুসারী হবে, কখনো একটা প্রগতির মধ্যে একাধিক ধর্ম পরিলক্ষিত হবে না। তাহলে এই T1 T2 T3 T4 যে পদগুলো লিখেছি সেগুলো যেহেতু একটাই প্রগতির অন্তর্ভুক্ত, তাহলে তার মধ্যে একই রকম বৈশিষ্ট্য থাকার কথা। আচ্ছা, যদি একই রকম বৈশিষ্ট্য থাকে তাহলে লক্ষ্য করো প্রত্যেকটা পদের প্রথম অংশটা এ আছে, আছে না নেই? হ্যাঁ, অবশ্যই আছে। এবার প্রত্যেকটা প্রত্যেকটা পদের দুটো করে অংশ আছে, যেমন এখানে একটা, এখানে একটা, এখানে 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 একটা পদ, এখানে একটা, অর্থাৎ প্রত্যেকটা পদের দুটো করে অংশ। তাহলে এই প্রথম টার্মটার মধ্যে এমন কি হলো যে সেখানে দুটো অংশ দেখতে পাচ্ছি না আমরা, অথচ আমরা প্রথমে বলেছি এরা একটাই প্রগতির অন্তর্ভুক্ত। একটা প্রগতির অন্তর্ভুক্ত মানে তারা একই রকম ধর্মকে মেনে চলবে, আর একই রকম ধর্মকে যদি মেনে চলে তাহলে প্রত্যেকটা পদের মধ্যে যদি দুটো করে অংশ থাকে তাহলে এর মধ্যেই বা কেন দুটো অংশ থাকবে না? এই প্রশ্নের উত্তরটা হলো যে হ্যাঁ, আমরা যে কথাগুলো বললাম সমস্ত কথাগুলো ঠিক, একই প্রগতির মধ্যে রয়েছে, সুতরাং তারা একই ধর্মের অনুসারী হবে। প্রত্যেকটা পদের মধ্যে দুটো করে অংশ আছে, তার মানে এর মধ্যে দুটো করে অংশ থাকবে। তাহলে স্যার কই ওই অংশটা? এটাও আছে, সেটা হলো 0 × D। লক্ষ্য করো, ডি কে যদি 0 দিয়ে গুণ করি তাহলে 0ই হবে, তাই ওই অংশটা দেখানো হয়নি। এখন তোমাদের মনের মধ্যে কথা হতে পারে, স্যার আপনি কি করে বুঝলেন যে ওখানে 0 × D হবে? হ্যাঁ, তোমাদের ওই মনের কথাটা আমি বুঝতে পারছি। এবার ওই মনের প্রশ্নের সমাধান কি করে করা যায় সেটা দেখবো। লক্ষ্য করো, আমরা যদি পরের পদগুলো দেখি, যে T2 যখন দ্বিতীয় পদ বের করবো, তাহলে প্রথম অংশটা তো প্রত্যেকের ক্ষেত্রে এ আছে, তাই এ লিখে ফেলেছি। দ্বিতীয় অংশগুলোর প্রত্যেকটাতে কিন্তু ডি আছে, অবশ্যই আছে প্রত্যেকটাতে ডি। সে 3 নম্বর পদ বলি তবু ডি আছে, 4 নম্বর পদ বলি তবু ডি আছে। ফারাকটা কোথায়? ফারাকটা হচ্ছে ডি এর সাথে কত গুণ থাকবে, সেইটুকুটাতে ফারাক আছে। তারপরে দুটো জিনিস কমন পেয়েছি, একটা জিনিস শুধু ডিফার করছে। কমন অংশটা কি? প্রত্যেকটা পদের প্রথম অংশটাতে এ থাকবেই থাকবে, প্রত্যেকটা পদের দ্বিতীয় অংশতে ডি থাকবেই থাকবে। ফারাকটা কি? ফারাকটা হলো দ্বিতীয় অংশে ডি এর সাথে যেটা গুণ থাকবে। যেমন 2 নম্বর পদ যখন বের করছি তখন ডি এর সাথে কিছু গুণ নেই, মানে 1 আছে। 3 নম্বর পদ যখন বের করছি তখন ডি এর সাথে 2 গুণ আছে। 4 নম্বর পদ যখন বের করছি তখন ডি এর সাথে 3 গুণ আছে। তাহলে এই পদগুলো দেখে আমরা একটা রহস্য বুঝতে পারছি। সেই রহস্যটা কি? যে কোনো পদ বের করতে গেলে ডি এর সাথে কি গুণ থাকবে? এখানে যেটা বলবো তার তুলনায় 1 কম থাকবে। এখানে 2 ছিল, 1 আছে, 3 ছিল, 2 আছে, 4 ছিল, তার তুলনায় 1 কম, 3 আছে। তাহলে এখানে 1 ছিল, তার তুলনায় যদি 1 কমিয়ে দিই তাহলে নিশ্চয়ই 0 হবে। আর সেখান থেকে আমি বুঝতে পেরেছি সেখানে দুটো অংশ আছে, যার দ্বিতীয় অংশটা হলো ডি এর সাথে 0 গুণ। আচ্ছা, এই করে যদি আমরা কন্টিনিউ করি তাহলে T10 যদি বলি, 10 নম্বর পদটা কত? তাহলে কি বলতে পারবো? নিশ্চয়ই তোমরা মনে মনে বুঝতে পারছো যে প্রথম অংশটাতে এ হবেই, দ্বিতীয় অংশতে ডি থাকবেই, কিন্তু তার সাথে কি গুণ থাকবে? যত নম্বর পদ বলছি তার তুলনায় 1 কম। 10 নম্বর পদ বলছি মানে 10 এর তুলনায় 1 কম, 9D। তাহলে এই করতে করতে আমরা যদি n তম পদটা বের করি তাহলে প্রথম অংশতে এ থাকবে, দ্বিতীয় অংশের সাথে তো ডি গুণ থাকবেই, তার সাথে কি থাকবে? এখানে যত নম্বর পদ বের করতে বলেছি তার তুলনায় 1 কম থাকবে। আশা করি বুঝতে পেরেছো যে এই প্রগতির প্রত্যেকটা পদকে অ্যানালিসিস করে তাদের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ সেটা উপলব্ধি করে আমরা ওই প্রগতির যে কোনো পদ খুঁজে বের করতে পারি। তার জন্য আমরা এখন তোমাদের সামনে দেখলাম Tn, দ্যাট ইজ nth টার্ম বা n তম পদ, সেটা বের করার ফর্মুলা কি? a + n - 1 × d। এইটাকে বলা হয় সমান্তর প্রগতির সাধারণ পদ বের করার ফর্মুলা। সেটাই আমাদের পরবর্তী পেজে দেখানো হয়েছে। সমান্তর প্রগতির সাধারণ পদ Tn = হলো a + n - 1 × d। আশা করি ফর্মুলাটা কিভাবে তৈরি করা হয়েছে তার ঘটনাবলী তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। এবার এই ঘটনাকে অবলম্বন করে আমরা জাস্ট একটা প্রবলেম তোমাদের সামনে দেখাচ্ছি। লক্ষ্য করো, কোন সমান্তর প্রগতির পি তম পদ কিউ এবং কিউ তম পদ যদি পি হয় তাহলে প্রমাণ করতে বলেছে পি + কিউ তম পদটা হবে 0। আমি আজকে সমান্তর প্রগতি যখন শুরুতে আলোচনা করি তখন বলেছি সমান্তর প্রগতির অভিনেতা হচ্ছে দুজন, একটা হচ্ছে প্রথম পদ এ, একটা হচ্ছে সাধারণ অন্তর ডি। তো প্রথম পদের মান কি জানা আছে? সাধারণ অন্তরের মান কি জানা আছে? না। তাহলে আগে আমি ওই দুটো খুঁজে বের করবো, এ কথাই বলেছিলাম।
ওরা প্রশ্নে জানতে চাক অথবা না চাক, আগে ওই মুখ্য উপাদান দুটিকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা লিখছি, মনে করি সমান্তর প্রগতিটির প্রথম পদ এ আর সাধারণ অন্তর সমান ডি। এবার ওরা বলছে পি তম পদ কিউ। পি তম পদ বলতে আমরা বলবো টি অফ পি, যেমন এটা এন তম পদ, তার মানে টি অফ এন। তাহলে পি তম পদ ওর মান বলে দিয়েছে কিউ। আবার বলছে কিউ তম পদ মানে টি অফ কিউ ইজ ইকুয়াল টু হলো পি। এই দুটো শর্তরা প্রোভাইড করেছে। তাহলে টি অফ পি বের করার ফর্মুলা আমরা এই তো টি অফ এন বের করার যে ফর্মুলা তারই আদলে বের করতে পারবো। এখানে যখন এন ছিল এখানে এন মাইনাস ওয়ান হয়েছে, তাহলে ওই ফর্মুলাটা যদি এখানে প্রয়োগ করি এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু কিউ হবে। আশা করি বুঝতে পেরেছো। একই রকম ভাবে এটা কি হবে, এ প্লাস এটা থেকে বাদ দিব এক, কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু পি হবে। তাহলে উপরের এই শর্তটাকে অঙ্কে কিভাবে প্রয়োগ করা হয় সেটা বুঝতে পেরেছো। এখানে এন ছিল তার জন্য এখানে এন মাইনাস ওয়ান হয়েছিল, এখানে পি আছে পি মাইনাস ওয়ান, কিউ আছে কিউ মাইনাস ওয়ান, বাদ বাকি জায়গাগুলো সেম থেকে গেল। এবার কি করব, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে এ এবং ডি যে দুটো ধরে নিয়েছিলাম তার মান খুঁজে বের করব। কি করছি লক্ষ্য করো, আমরা 1 থেকে 2 বিয়োগ করব। তাহলে এখানে আছে এ প্লাস, যদি গুণ করে দিই পিডি মাইনাস ডি, এখান থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করার সময় আমরা জানি চিহ্নে পরিবর্তন ঘটবে, তাহলে এটা মাইনাস এ, এটা যোগ করলে কিউডি, তাহলে আমি যেহেতু বিয়োগ করছি তাহলে চিহ্নে পরিবর্তন ঘটবে। আবার এটা হবে মাইনাস ডি, তাহলে যেহেতু বিয়োগ করছি এটা চিহ্নে পরিবর্তন হয়ে গিয়ে প্লাস ডি ইজ ইকুয়াল টু এর ডান দিক আছে কিউ, এর ডান দিক আছে পি। তাহলে কি করলাম বুঝতে পেরেছো, সেটা লিখেও রেখেছি, 1 থেকে 2 বিয়োগ করেছি। এবং বিয়োগ করার সময় খেয়াল রাখতে হয়েছে যাতে করে দ্বিতীয় পদটা লেখার আগে চিহ্নের পরিবর্তন হয়, সেই বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এর ফলে কি ঘটলো লক্ষ্য করো, এ এ ক্যান্সেল হয়ে গেল, মাইনাস ডি প্লাস ডি ক্যান্সেল হয়ে গেল। তাহলে যেটা পড়ে থাকলো সেখান থেকে ডি কমান, তাহলে পড়ে থাকবে পি মাইনাস কিউ। ডান দিক থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই মাইনাস ওয়ান, তাহলে পড়ে থাকবে পি মাইনাস কিউ। এর ফলে পি মাইনাস কিউ ক্যান্সেল যদি হয়ে যায়, ডি এর ভ্যালু কত পেলাম, মাইনাস ওয়ান। একটা অভিনেতা খুঁজে বের করতে পেরেছি ডি, তার মান হচ্ছে মাইনাস ওয়ান। এই ডি এর মানটা আমরা 1 নম্বর কিংবা 2 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে এ এর মানটা পেয়ে যাব। দেখছি 1 থেকে পাই, 1 থেকে, তাহলে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কিউ। এ এই প্লাসে মাইনাসে মাইনাস পি, আবার এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হলো কিউ। ফাইনালি এ ইজ ইকুয়াল টু এই মাইনাস পিটা ওদিকে গিয়ে প্লাস পি, এখানে কিউ ছিল রেখে দিলাম, এই ওয়ানটা এদিকে এসে মাইনাস ওয়ান। তাহলে এর ভ্যালুটাও আমরা পেয়ে গেছি পি প্লাস কিউ মাইনাস ওয়ান। তাহলে যে দুটো মুখ্য উপাদান আমরা ধরে নিয়েছিলাম সেই মুখ্য উপাদান দুটোর মান আমরা দেখতে পাচ্ছি, এখানে ডি এর মান আর এখানে এ এর মান। এই দুটো যখন বেরিয়ে গেল তখন সমান্তর প্রকৃতির যে কোনো প্রশ্নের সমাধান আমরা করতে পারবো। কি বলছে দেখাও, যে তার পি প্লাস কিউ তম পদ শূন্য, পি প্লাস কিউ তম পদ, এটাকে আমরা লিখতে পারি টি অফ পি প্লাস কিউ। মানে এন তম পদটাকে যদি টি এন নাম দিই তাহলে পি প্লাস কিউ তম পদটাকে টি অফ পি প্লাস কিউ বলতে পারবো। এবার এটা বের করার যে ফর্মুলা ফেলেছি ওই সেম ফর্মুলাটা এখানে যদি ফেলে দিই কি হবে, এ প্লাস যেটা আছে লিখছি পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, কারণ এন এর জায়গাতে আছে পি প্লাস কিউ, তাহলে এন এর জায়গাতে আমরা এখানেও পি প্লাস কিউ বসিয়ে দিলাম। এরপর কি করব, যখন ফর্মুলা পড়ে গেল তখন এ আর ডি এর যে মানটা পেয়েছি সেই মানটা বসিয়ে দেবো। এ এর মানটা বসাচ্ছি পি প্লাস কিউ মাইনাস ওয়ান প্লাস আবার রয়েছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। ফাইনালি কি ঘটল লক্ষ্য করো, পি প্লাস কিউ মাইনাস ওয়ান, এই প্লাস আর এই মাইনাসে মাইনাস হয়ে গেল, ব্র্যাকেটের ভিতরে যা ছিল রেখে দিলাম। তাহলে লক্ষ্য করো এটা আর এটা তো সেম জিনিস, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম, পি প্লাস কিউ তম পদটা হলো 0, এবং সেটাই কিন্তু ওরা প্রমাণ করতে দিয়েছিল। তাহলে লক্ষ্য করো প্রত্যেকটা ফর্মুলা বলার পরে সেই ফর্মুলাতে প্রমাণ দেখানো হচ্ছেই, তারপরে সেই ফর্মুলাটাকে কিভাবে প্রয়োগ করে অঙ্কের সমাধান করতে হয় সেটাও কিন্তু তোমাদের সামনে খুব সহজে
অত্যন্ত সাবলীল ভাবে কি করে সমাধান করা হয় সেই জিনিসটা তোমাদের চোখের সামনে দেখানো হলো। আমরা প্রথমেই কথা দিয়েছিলাম যে কোনো সমান্তর প্রগতির অঙ্ক সমাধান করতে গেলে এ আর ডি এই দুটো খুঁজে বের করা লাগবে। এই দুটো যদি না জানা থাকতো তাহলে কিন্তু ওই পি প্লাস কিউতম পদটার মান আমরা কখনোই বের করতে পারতাম না। তোমার প্রাথমিকভাবে মনে হতে পারে যে স্যার আপনি এ এবং ডি কেন বের করছিলেন, তার কারণটাই হচ্ছে ওই দুটো হচ্ছে সমান্তর প্রগতির প্যারামিটার, সমান্তর প্রগতির প্রধান চরিত্র। ওই দুটো না জানলে আমরা কোনো প্রশ্নের সমাধান করতে পারবো না, আর এই জন্যই ওই দুটো মান জানা লাগবেই লাগবে। আশা করি বুঝতে পেরেছো এই ফর্মুলা রিলেটেড অঙ্কটা কি করে করা হয়। এরপরে চলো নেক্সট প্রবলেমসে। সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি। আমরা সমান্তর প্রগতির প্রথম পদ, সাধারণ অন্তর কিংবা যে কোনো পদ বের করা ফর্মুলা tn সেটা দেখলাম, কিন্তু সমান্তর প্রগতির যোগফলের ফর্মুলা কি হবে স্যার, সেটা তোমাদের সামনে একটু শেয়ার করব। লক্ষ্য করো, আমরা যেটা দেখেছি যে সমান্তর প্রগতি যদি প্রথম পদটা a হয়, সাধারণ অন্তরটা যদি d হয়, যে দেখছি প্রথম পদ a, সাধারণ অন্তর d, এবং একই সঙ্গে শেষ পদটা যদি l ধরে নিই, শেষ পদ l, তিনটে জিনিস ধরে নিলাম, তাহলে ওই সমান্তর প্রগতির পদগুলো কি কি হবে? প্রথম পদটা হবে a, তারপরেরটা হবে a প্লাস d, তারপরেরটা হবে a প্লাস 2d, এই করতে করতে কন্টিনিউ করছি। লক্ষ্য করো, সমান্তর প্রগতির প্রথম পদটা, দ্বিতীয় পদটা, তৃতীয় পদটা লিখতে লিখতে চলেছি আমরা। শেষ পদ কত বলেছি? শেষ পদটা হচ্ছে l। এবার আমাদের যে বিষয়টা মানে অত্যন্ত ভালোভাবে বোঝা দরকার, নিখুঁত ভাবে জানা দরকার, সেটা কি? যে প্রথম পদ জানা ছিল, শেষ পদও জানা ছিল, মাঝখানে আরো একটা টপিক জানা আছে, সাধারণ অন্তর। তাই প্রথম পদ জানা ছিল, এটা প্রথমে লিখে দিয়েছি, শেষ পদ জানা ছিল, শেষে লিখে দিয়েছি। এই সাধারণ অন্তরটা কাজ কি বা ফাংশনটা কি সেটা এবারে দেখবো। যখন আমরা প্রথম থেকে শেষের দিকে যাওয়ার চেষ্টা করব তখন সাধারণ অন্তরটা যোগ করতে করতে এগিয়ে যাব, আবার যখন শেষ দিক থেকে প্রথম দিকে আসার চেষ্টা করব তখন ওই সাধারণ অন্তরটা বিয়োগ করতে করতে চলে আসবো। তাহলে শেষ পদটা থেকে যদি সাধারণ অন্তরটা বিয়োগ করি তাহলে l - d হবে। আবার ঠিক তার আগের পদটা কি হবে? এখান থেকে আবার d বিয়োগ করব, তাহলে l - 2d হয়ে যাবে। তার আগের পদটা কি হবে? একই রকম ভাবে এখান থেকে d বিয়োগ করতে করতে চলে আসবো। তাহলে কি বললাম? প্রথম পদ যা ছিল লিখেছি, শেষ পদ যা ছিল লিখেছি, এবং মাঝখানে যে সাধারণ অন্তর d তার ফাংশনটা বললাম। যখন ফার্স্ট টু লাস্টের দিকে যাওয়ার চেষ্টা করব তখন d ক্রমশ যোগ করতে করতে এগিয়ে যাব, যখন লাস্ট থেকে ফার্স্টের দিকে আসার চেষ্টা করব তখন ক্রমশ d টা বিয়োগ করতে 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 এগিয়ে যাব। তাহলে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কটা পদ লিখেছি, কতগুলি পদ আছে এখানে? n সংখ্যক পদ রয়েছে। এই যে লেখা রয়েছে সমান্তর প্রগতির n সংখ্যক পদ। মোট কতগুলি পদ বললাম? n সংখ্যক। তাহলে n সংখ্যক পদ এখানে রয়েছে, তাদের সব কটাকে আমরা যোগ করতে চাইছি। এই যোগফলটাকে আমরা সংক্ষেপে বলবো sn। s মানে সাম, নিচে রয়েছে n মানে সাম অফ দ্য nth টার্মস, মানে n সংখ্যক পদের যোগফল। তাহলে n সংখ্যক পদের যোগফলটাকে সংক্ষিপ্ত আকারে আমরা এরকম ভাবে চিহ্নিত করেছি। এবার আমরা ওই এসএনটা আবার লিখবো। কিভাবে? আমরা তো প্রথম দিক থেকে লিখছিলাম, এবার শেষ দিক থেকে লিখতে শুরু করব। কিরকম? একটা উদাহরণ দিয়ে যদি বলি যে 2 + 5 + 8, তাহলে আমরা যদি প্রথম দিক থেকে যোগ করি, 2 এর সাথে 5 যোগ 7 হলো, 7 এর সাথে 8 যোগ 15 হলো। তাহলে আমরা প্রথম দিক থেকে এদিকে গেলাম। আবার যদি কেউ বলে যে না স্যার উল্টো দিক থেকে আসবো, 8 আর 5 এ যোগ করব, তারপর যেটা পাবো তার সাথে 2 যোগ করব, যোগফলে কি কোনো পরিবর্তন ঘটবে? কখনোই ঘটবে না। প্রথম দিক থেকে যোগ করলে যেটা যোগফল দাঁড়াবে, শেষ দিক থেকে যোগ করলে যোগফলটা সেম দাঁড়াবে। এক্ষেত্রে তাই করব, এই লাইনটা লিখবো কিন্তু শেষ দিক থেকে লিখবো। তাহলে শেষ পদটা আছে l, লিখলাম। শেষের আগের পদটা সেকেন্ড লাস্ট হচ্ছে l - d, সেটা লিখলাম। থার্ড লাস্ট কি আছে? l - 2d, সেটা লিখলাম। এই করতে করতে মানে ওই পদগুলো যখন এখানে চলে এলো তাহলে নিশ্চয় এই যে পদগুলো সেগুলো শেষে চলে যাবে। তাহলে লাস্টের কাটটা হবে a, তার আগেরটা হবে a + d, তার আগেরটা হবে a + 2d। লক্ষ্য করো, অর্থাৎ শেষের দিক থেকে আমি লিখতে শুরু করেছি। তাহলে মনে হচ্ছে কি l চলে এলো, l - d চলে এলো, l - 2d চলে এলো। এই করতে করতে a + 2d, a + d এবং সর্বোপরি এই প্রথম পদটা লাস্টের পদে কনভার্ট হয়ে গেছে।
আশা করি বোঝা গেছে। এরপরে চলে আসবো যে উপরে দুটো লাইনকে যদি যোগ করে দিই, Sn আর Sn, 2Sn ইজ ইকুয়াল টু, আমরা প্রথমে বলেছি যে এই সিরিজটাতে মোট কটা পদ আছে, n সংখ্যক পদ। তাহলে n সংখ্যক পদের প্রত্যেকটাকে যোগ করব আমরা প্রথম যে লাইনটা, সেই লাইনের প্রথম পদের সাথে দ্বিতীয় লাইনের প্রথম পদটাকে যোগ করব। অর্থাৎ এই দুটোকে যোগ করব, প্রথম অংশগুলোকে, তারপর দ্বিতীয় অংশ, তারপর তৃতীয় অংশ, এই করতে করতে আমরা যোগ করতে করতে চলে যাব। তাহলে এটার সাথে যোগ করলে হবে a প্লাস l প্লাস, আবার এটার সাথে যদি এটা যোগ করি dd কেটে যাবে, পড়ে থাকবে a প্লাস l। আবার এটার সাথে এটা যদি যোগ করি 2d কেটে যাবে, a প্লাস l প্লাস ডট ডট প্লাস, এটার সাথে এটা যদি যোগ করি আবার সেম জিনিস কেটে যাবে, a প্লাস l বা l প্লাস a, একই কথা। এটা কেটে যাবে, তাহলে আবার a প্লাস l, আবার এটার সাথে এটা যোগ করলে a প্লাস l বা l প্লাস a, একই কথা। তাহলে লক্ষ্য করো, উভয় লাইনের যখন প্রথম অংশগুলোকে যোগ করেছি তখন যে রেজাল্টটা পেয়েছি, দ্বিতীয় অংশগুলোকে যোগ করে সেম রেজাল্ট, তৃতীয় অংশগুলোকে যোগ করে কিন্তু একই রেজাল্ট পেতে শুরু করেছি। এখন আমার কথা হলো, এই প্রথম লাইনটাতে কিংবা দ্বিতীয় লাইনটাতে মোট কটা অংশ বা কটা পদ ছিল, সেটা ছিল n সংখ্যক পদ। তাহলে প্রত্যেকটা অংশের জন্য যেহেতু একটা করে a প্লাস l পেয়েছি, তাহলে এই a প্লাস l গুলো নিশ্চয়ই n সংখ্যক থাকবে। আবার বলছি, এখানে মনে করো প্রথম দিক থেকে শুরু করে 10টা পদ আছে, তাহলে নিচেও তো 10টা পদ আছে। তাহলে 10টা পদের প্রথম পদটাকে যোগ করে এই প্রথম পদ, দ্বিতীয় পদ দুটোকে যোগ করে দ্বিতীয় পদ, তৃতীয় পদ দুটোকে যোগ করে তৃতীয় পদ। তার মানে আমি বোঝাতে চাইছি, উপরে যদি 10খানা পদ থেকে থাকে তাহলে নিচেও 10খানা পদ থাকবে। তাহলে উপরে তো আছে n সংখ্যক পদ, তাহলে নিচেও এই পদগুলো কতটি আছে, n সংখ্যক পদ আছে। এবার কথা হলো, যদি এতদূর পর্যন্ত থাকে যে a প্লাস l প্লাস a প্লাস l, তার মানে a প্লাস l গুলো দুটো, তখন আমি লিখতাম 2 × a প্লাস l। যদি এতদূর পর্যন্ত থাকে তাহলে a প্লাস l গুলো 3টা, তার মানে 3 × a প্লাস l। যদি 10টা থাকতো তাহলে 10 × a প্লাস l। আছে কটা, n সংখ্যক, তাই এটাকে লিখবো n × a প্লাস l। কথা বোঝা গেছে আশা করি। এরপর Sn ইজ ইকুয়াল টু, এই দুইটা দিকে এসে ভাগ হয়ে গেল n/2 × a প্লাস l। লক্ষ্য করো, এটাই কিন্তু প্রথম ফর্মুলা দেখানো হয়েছে, Sn ইজ ইকুয়াল টু n/2 × a প্লাস l। এখানে এটা কি জিনিস বলেছি, প্রথম পদ, lটা কি জিনিস, শেষ পদ, nটা কি জিনিস, মোট কতগুলি পদ রয়েছে। তাহলে এই সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল বের করার প্রথম ফর্মুলাটা ব্যবহার করেছি। এটাকে আরো একটু মানে ডিডাকশন করা যাবে। লক্ষ্য করো, n/2, এ তো ছিল, রেখে দিলাম l মানে কি বলেছি, শেষ পদ। কিন্তু এই প্রগতিতে মোট কটা পদ আছে বলেছি, n সংখ্যক পদ। এই জিনিসটা একটু ভালোভাবে রিয়ালাইজ করা দরকার। আমরা বললাম যে তোমাদের মনে করো যে কটা স্টুডেন্ট আমার এই ভিডিওগুলো দেখছো, সেই স্টুডেন্টসের সংখ্যা মনে করছি আমরা 55 জন। ওই 55 জন স্টুডেন্টকে আমি একটা লাইনে দাঁড় করিয়ে দিলাম, একদম পর লাইনে দাঁড় করিয়ে দিলাম। যেমন করে জনগণ মন এই প্রেয়ার লাইনে সবাই দাঁড়ায়, সেই রকম করে 55টা স্টুডেন্টকে দাঁড় করিয়ে দিয়েছি। তাহলে যে স্টুডেন্টটা শেষ স্টুডেন্ট, সেটা নিশ্চয়ই 55 নম্বর স্টুডেন্ট হবে। আশা করি বুঝতে পেরেছো যে 55 জন স্টুডেন্টকে যদি জনগণ মনর প্রেয়ারের লাইনের মতো করে তোমাদেরকে সারিবদ্ধভাবে সাজিয়ে দিই, তাহলে যে স্টুডেন্টটা লাস্টে থাকবে সেটা নিশ্চয়ই 55 নম্বর স্টুডেন্ট হবে, অর্থাৎ 55তম স্টুডেন্টটা হচ্ছে শেষ স্টুডেন্ট। ঠিক অনুরূপ ভাবে এখানে মোট পদ হচ্ছে n সংখ্যক, তাহলে n-তম যেটা পদ সেটাই হচ্ছে শেষ পদ। তাহলে n এর জায়গায় আমরা লিখতে পারবো tn, অর্থাৎ n-তম যেটা পদ, 55 নম্বর যেটা স্টুডেন্ট সেটাই তো লাস্ট স্টুডেন্ট, কারণ মোট তো 55 জন স্টুডেন্ট আছে, মোট তো n সংখ্যক স্টুডেন্ট আছে। তাই আমরা n এর জায়গাতে tn লিখেছি। তারপর a প্লাস tn বের করার ফর্মুলা শিখেছি একটু আগে। tn বের করার ফর্মুলা কি ছিল, a প্লাস n-1 × d। তার মানে কি পেলাম, n/2 × a প্লাস a মানে 2a প্লাস n-1 × d। লক্ষ্য করো, তাহলে যোগফল বের করার জন্য এটা একটা ফর্মুলা বলতে পারি,
অথবা এটাও একটা ফর্মুলা বলতে পারি। দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করব। তবে কখন কোনটা ইউজ করা বেটার সেটা আমি লিখে রেখেছি, লক্ষ্য করো। Sn is equal to n/2 into a plus n, এই যে প্রথমটা। আবার Sn is equal to n/2 into 2a plus n-1 into d, যেটা আমি লাস্টে প্রমাণ করলাম। দুটোই যোগফল বের করা ফর্মুলা, কিন্তু কখন কোনটা প্রয়োগ করবো সেটার জন্য লিখে রেখেছি। এই ফর্মুলাটা ব্যবহার করব যখন শেষ পদের মান জানা থাকবে। এই ফর্মুলাটার মান মানে ব্যবহার করব যখন আমাদের শেষ পদের মান ডিরেক্ট জানা থাকবে না, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউটিলাইজ করব। তাহলে যোগফল বের করার একাধিক ফর্মুলা থাকলেও কখন কোন ফর্মুলাটা ব্যবহার করব সেটা তোমাদের সামনে বলা হয়েছে, এবং সেগুলো কি করে তৈরি করা হয়েছে তার রিডাকশন তোমাদের চোখের সামনে দেখানো হলো। এবার এই জিনিসগুলোকে কি করে প্রবলেমস এর মাধ্যমে প্রয়োগ করা হয় সেটা দেখাবো। কি বলছে লক্ষ্য করো, দেখাও যে 8 + 16 + 24 ডট এই শ্রেণীতে n সংখ্যক পদের যোগফল, আমরা এই সিরিজের n সংখ্যক পদের যোগফল বের করব। তাহলে প্রথমে জানতে হবে এই সিরিজে প্রথম পদ a এর মান কত, 8। সাধারণ অন্তর d এর মান কত, আমি বলেছিলাম অঙ্ক করাকালীন সাধারণ অন্তর বের করার ফর্মুলা কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, তার মানে হলো 8। তাহলে প্রথম পদ একজন প্রথম যে অভিনেতা তার মান জানি, দ্বিতীয় অভিনেতা তারও মান জানি। কি বের করতে বলেছে, n সংখ্যক পদের যোগফল। লিখছি n সংখ্যক পদের যোগফল মানে Sn। Sn বের করার করকম ফর্মুলা পেলাম দু রকম। কখন কোনটা প্রয়োগ করব বলেছি, একটা শেষ পদের মান জানা থাকলে, একটা শেষ পদের মান জানা না থাকলে। আচ্ছা তোমরাই বলো দেখি, এই যে সিরিজটা দেওয়া আছে সেখানে শেষ পদ কত সেটা কি জানা আছে? নেই, জানা নেই। তারপরে দ্বিতীয় ফর্মুলাটা ব্যবহার করব। দ্বিতীয় ফর্মুলাটা কি ছিল, যে n/2 into 2a, a মানে 8 প্লাস n-1 into d, d এর মান 8, তাই লিখলাম। অর্থাৎ সরাসরি ফর্মুলাটা ফেলেছি। ক্যালকুলেশন করলে 8 × 16 গুণ করে দিলে 8n - 8 n/2, তাহলে এখানে পড়ে থাকবে 8n, 16 থেকে 8 বাদ দিলে 8, তাহলে n/2 ইন্টু ভিতর থেকে 2 কমন নেব, তাহলে 2 কমন নিলে পড়ে থাকবে 4n + 4। তোমাদের মনে হতে পারে স্যার এখান থেকে 8 কমন যাবে, তোমরা সেটাও কমন নিতে পারো। 8 কমন যদি নিয়ে নিই তাহলে 2 আর 8 এ কাটাকুটি করলে 4 পড়ে থাকবে। তাহলে আমরা ওই কাটাকুটি না করে শুধু এটাই কাটাকুটি করে দিলাম। তাহলে n দিয়ে গুণ করলে পড়ে থাকলো 4n² + 4n। তাহলে ওই যে সিরিজটা দেওয়া ছিল সেই সিরিজটার n সংখ্যক পদের যোগফল আমরা পেয়ে গেছি 4n² + 4n। ওরা বলছে এই যোগফলের সঙ্গে 1 যদি যোগ করা হয়, তাহলে লিখছি অতএব n সংখ্যক পদের যোগফল মানে Sn, তার সাথে 1 যোগ করব। Sn এর মান কত পেলাম, 4n² + 4n, আর 1 যেমন ছিল রাখলাম। আচ্ছা এটাকে কার স্কয়ার লিখতে পারবো তোমরাই বলো তো, 2n তার স্কয়ার। এই একটাকে কি লিখতে পারবো, 1 তার স্কয়ার। তাহলে মাঝখানে প্লাস, এটা a তার স্কয়ার, এটা b তার স্কয়ার, তাহলে মাঝখানে 2 ইনটু a, a মানে 2n ইনটু b মানে 1। তাহলে কি দাঁড়ালো, a² + 2ab + b স্কয়ার। কার ফর্মুলা এটা, a + b তার স্কয়ার। a বলতে 2n প্লাস b বলতে 1 তার স্কয়ার। তাহলে কি হলো, n সংখ্যক পদের যোগফলের সাথে 1 যখন যোগ করলাম তখন সেটা একটা পূর্ণবর্গের সংখ্যা পরিণত হয়েছে। পূর্ণবর্গ মানে কোনো কিছুর স্কয়ার আকারে যাকে লেখা যায় সেটাকে আমরা বলবো পূর্ণবর্গ। 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার কারণ সেটাকে 3 এর স্কয়ার লেখা যায়। 64 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার কারণ সেটাকে 8 এর স্কয়ার লেখা যায়। তাহলে এই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তার কারণ এটাকে কোনো কিছুর স্কয়ার লিখতে পেরেছি। ওটাই প্রমাণ করতে বলেছিল যে 1 যোগ করলে তা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো। এবং এই প্রমাণের সঙ্গে সঙ্গে যোগফল বের করার যে ফর্মুলা ছিল দুরকম, সেই দুরকমের কোন ফর্মুলাটা ব্যবহার করব এবং কেনই বা ব্যবহার করব সেটা বলার পাশাপাশি এই ফর্মুলাটাকে কিভাবে ব্যবহার করা হয় সেটাও এই অঙ্কটার মধ্যে দিয়ে আমরা দেখাতে চেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং খুব ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে এপিজিবি সংক্রান্ত কোনো প্রবলেম তোমাদের মনের ভিতরে অ্যারাইজ হতেই পারে না। তোমরা লক্ষ্য করো এই সংক্রান্ত আরো একটা প্রবলেম তোমাদের সামনে দেখাবো। সসীম সংখ্যক পদ বিশিষ্ট, সসীম মানে সসীম এর যদি সমাস করি সীমার সহিত বর্তমান, সহার্থক বহুব্রীহি সমাস, তার মানে সীমা আছে এইরকম পদ, অর্থাৎ কতগুলি পদ আছে সেটা আমাদের জানা আছে। আমরা ধরে নেব যে পদ সংখ্যাটা হচ্ছে n।
তাহলে সসীম সংখ্যক পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির প্রথম আর শেষ পদ, প্রথম পদ যেটাকে আমরা এ বলি তার মান জানা আছে -2, শেষ পদ যেটাকে আমরা এল বলি তার মান জানা আছে 124, এবং প্রগতিটির পদ সমূহের সমষ্টি। কতগুলি পদ আছে আমি বললাম যে ধরে নেব সেটা n সংখ্যক পদ, তাহলে লিখছি ধরি পদ সংখ্যা সমান n। তাহলে পদ সংখ্যা যদি n ধরে নিই তাহলে ওরা বলছে প্রগতিটির পদ সমূহের সমষ্টি মানে n সংখ্যক পদের যোগফল Sn, এটা বলে দিয়েছে 6161। তিনখানা শর্ত, প্রথম পদ a, শেষ পদ l, পদ সমূহের সমষ্টি। কতগুলো পদ ছিল জানি না, আমরা ধরে নিয়েছি n সংখ্যক, তাই ওই n সংখ্যক পদের যোগফল যেটাকে আমরা সংক্ষেপে Sn বলেছি তার মানটা 6161 বলা আছে। এই যে তিনটে শর্ত এটাকে কাজে লাগিয়ে প্রগতিটির পদ সংখ্যা মানে n এর মান খুঁজে বের করতে বলেছে, এবং সাধারণ অন্তর d এটাও কিন্তু আমরা জানি না, সেটাও ধরে নেব। তাহলে কি লিখেছি, ধরি পদ সংখ্যা সমান n এবং সাধারণ অন্তর সমান হলো d, এই দুটো ধরে নিলাম। এখন এই তিনটে শর্তকে ব্যবহার করে n এবং d এর মান আমরা যে কোনো উপায়ে খুঁজে বের করার চেষ্টা করব। লক্ষ্য রাখো কি করছি, Sn এটা বের করার দু রকম ফর্মুলা শিখেছিলাম, একবার শেষ পদের মান জানা থাকলে, একবার শেষ পদের মান জানা না থাকলে। শেষ পদের মান এখানে জানা আছে, তাই প্রথম ফর্মুলাটা ব্যবহার করব n/2 ইনটু a মানে -2 প্লাস l মানে 124 ইজ ইকুয়াল টু 6161। n/2 ইনটু 124 থেকে 2 বাদ 122 সমান 6161, 2 দিয়ে কাটাকুটি করলে 61, অতএব n ইজ ইকুয়াল টু 6161 কে 61 দিয়ে যদি ভাগ করি তাহলে 61 কে 61, 6 নামালে গেল না মানে 0 আবার 1, 101। আমরা n এর মান সরাসরি পেয়ে গেছি যে ওই প্রগতিতে কতগুলি পদ আছে, না তো 101টি পদ আছে। এবার একটা তো উত্তর বেরোলো, আর একটা উত্তর যে l এর মান বলা ছিল 124, l মানে বলেছি শেষ পদ। আচ্ছা এই সিরিজটাতে কতগুলি পদ আছে ধরেছি, n সংখ্যক পদ, তাহলে n তম যেটা পদ সেটা হচ্ছে নিশ্চয়ই শেষ পদ। একটু আগে যেটা উদাহরণ দিয়ে বলছিলাম যে 55 জন স্টুডেন্ট একটা লাইনে যদি দাঁড়িয়ে থাকো তাহলে শেষ যে পদ l সেটা নিশ্চয়ই n তম পদ হবে, অর্থাৎ 55তম ব্যক্তি হবে। তাহলে tn সমান হচ্ছে l যার মান জানা আছে 124। এই কথাটা আমাদের বারবারই ইউজ করতে হবে, যেটা শেষ পদ সেটা হচ্ছে n তম পদ, এই যে শেষ পদ ছিল n সেটাই ছিল n তম পদ। তাহলে tn বের করা ফর্মুলা আমরা শিখেছি a মানে -2 প্লাস n - 1 ইনটু d ইজ ইকুয়াল টু 124। এই -2টা ওইদিকে নিয়ে চলে যাব, তার আগে n এর মান যেটা পেয়েছি লিখছি 101 - 1 ইনটু d, 124 ছিলই, -2টা এদিকে চলে এলে +2, 101 থেকে 1 বাদ দিলে 100d, 124 আর 2 126, ফাইনালি d এর ভ্যালু 126/100, 100 দিয়ে যদি ভাগ করি তাহলে 1.26। বেশ, আমরা n এর মানও খুব সহজে বের করতে পেরেছি, আবার d এর ভ্যালুটাও শর্ট করে আমরা বের করে নিতে পেরেছি। এমন কোন জায়গা তৈরি হয়নি যেটা ক্যালকুলেশন মারাত্মক কঠিন, এমন কোন জায়গা দেখতে পাইনি যে জায়গাটা আমাদের বোধগম্যতার বাইরে। যে জায়গাগুলো আমাদের ডিস্টার্ব করছে সেই জায়গাগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা করছি। কি বললাম, যেটা শেষ পদ সেটাই হলো n তম পদ, এটা আমরা মাথায় রাখবো সবসময়, তাহলে অঙ্কটা বের করতে পেরে যাব। তাহলে যোগফলের উপর ডিপেন্ড করে আমরা দুখানা প্রবলেমস তোমাদের সামনে দেখালাম। এবার আরো যে আলোচনাগুলো পড়ে আছে সেগুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সমান্তরীয় মধ্যক, যেটাকে ইংরেজিতে বলা হয় এরিথমেটিক মিন, এবং সংক্ষেপে সেটাকে বলছি am। সমান্তরীয় মধ্যক জিনিসটা কি, এখানে কয়েকটা পদ লিখছি, লক্ষ্য করো। মনে করো x, a, b, c এবং y, এখানে 5খানা পদ লিখেছি। আবার মানে এটা একটা প্রগতি বললাম, দ্বিতীয় একটা বলছি যে মনে করো x, p, q, y, এটা একটা প্রগতি। আবার একখানা প্রগতি বলছি x, w, y, এটা আর একটা প্রগতি। তাহলে এটা হচ্ছে এমন একটা প্রগতি মানে সমান্তর প্রগতি, প্রত্যেকটাই আমরা সমান্তর প্রগতি বলে ডিমান্ড করছি। দিজ আর অল ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে এটা এমন একটা সমান্তর প্রগতি যার ভিতরে 5খানা পদ আছে,
এর ভিতরে 4খানা পদ, এর ভিতরে 3খানা পদ। এই সমান্তর প্রগতিগুলোর প্রত্যেকটার লাস্টেকার পদটার নাম হচ্ছে এক্স আর ওয়াই। আর ভিতরে এখানে কটা পদ আছে? 3টে। তাহলে সমান্তর প্রগতির ভিতরে যে পদগুলো থাকে সেই পদগুলোকে আমরা বলবো সমান্তরীয় মধ্যক। তার মানে সমান্তরীয় মধ্যকের ভিতরে দুটো অড ইনক্লুড করা আছে। সমান্তরীয় বলার জন্য সেই প্রগতিটাকে অবশ্যই সমান্তর প্রগতিতে থাকা লাগবে, এবং দুই মধ্যক মানে প্রান্তীয় পদ দুটি ছেড়ে দিয়ে ভিতরে যে কটা পদ রয়েছে, মাঝখানে মধ্যে যে পদগুলো রয়েছে সেই পদগুলোকে আমরা বলছি মধ্যক। তার জন্য নাম হচ্ছে সমান্তরীয় মধ্যক, অর্থাৎ সমান্তর প্রগতির মধ্যে যে সকল পদ রয়েছে, একটা পদ থাকতে পারে, দুটো পদ থাকতে পারে, 3টে পদ থাকতে পারে, কিংবা আরো অজস্র পদ থাকতে পারে। শুধু দুটো বৈশিষ্ট্য ফুলফিল করতে হবে, সমান্তর প্রগতিতে আছে কিনা এবং মাঝের পদগুলোর কথা বলছে কিনা। এই দুটো কথা যদি একসঙ্গে হোল্ড করে তাহলে বলবো যে সেই ভিতরকার পদগুলি হলো এই প্রান্তীয় পদ দুটির সমান্তরীয় মধ্যক। এখানে এরা সমান্তর প্রগতিতে রয়েছে, তাই এ বি সি কে বলা হবে এক্স আর ওয়াই এর সমান্তরীয় মধ্যক। এখানে ভিতরে দুটো পদ আছে, তাই বলবো পি আর কিউ কে বলা হবে এক্স আর ওয়াই এর সমান্তরীয় মধ্যক। এখানে একটাই পদ মাঝখানে আছে, এটাকে বলবো এক্স আর ওয়াই এর সমান্তরীয় মধ্যক। তাই এখানে লিখেছি যখন 3টি রাশি, মানে এই কথাটা বললাম, যখন 3টি রাশি বা সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে তখন মধ্যবর্তী রাশিটিকে মানে মিডিলের রাশিটিকে সমান্তরীয় মধ্যক বলা হবে। ওই ধারণাটাকে তোমরা এখানে প্রয়োগ করতে পারো। 4টি রাশি যদি সমান্তর প্রগতিতে থাকে তখন মাঝের দুটোকে এক্স আর ওয়াই এর সমান্তরীয় মধ্যক বলা হবে। 5টা যদি পদ সমান্তর প্রগতিতে থাকে তাহলে মিডিলের 3টাকে এক্স আর ওয়াই এর সমান্তরীয় মধ্যক বলা হবে। আশা করি কথা বুঝতে পেরেছো। তাহলে সমান্তরীয় মধ্যকের ডেফিনেশন উদাহরণের মাধ্যমে দেখানো হলো। তারপর কি বলছে, যদি এ এবং বি দুটি রাশি এবং এক্স তাদের সমান্তরীয় মধ্যক হয়, তার মানে এই প্রগতিটা হচ্ছে এরকম, এ আর বি দুটি রাশি এবং এক্স তাদের সমান্তরীয় মধ্যক, মানে এক্সটা মিডিলে আছে। এই ভাষা অনুযায়ী বলতে পারছি এ এবং বি দুটি রাশি, এই যে, এবং এক্স তাদের সমান্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যক বলার জন্য এক্সটা মিডিলে থাকবে, তাই মিডিলে রয়েছে। এবং সমান্তরীয় বলার জন্য এই পদটা অবশ্যই এই পদগুলো অবশ্যই সমান্তর প্রগতিতে আছে। তাহলে লিখছি এরা এপি তে আছে, এপি মানে সমান্তর প্রগতিতে আছে। তাহলে ওদের যে ভাষা, সেই ভাষা অনুযায়ী বলতে পারলাম সেখানে 3টে পদ আছে, যার প্রান্তীয় পদ দুটি এ আর বি এবং মিডিলের পদটার নাম হচ্ছে এক্স, দিয়ে তারা সমান্তর প্রগতিতে আছে। আচ্ছা, সমান্তর প্রগতিতে থাকার শর্ত আমি প্রথমেই বলেছি কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যেটা পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে একই রেজাল্ট পাবো। এক্স গুলোকে যদি একই দিকে নিয়ে চলে আসি, মাইনাস এক্সটা প্লাস এক্স, এই মাইনাস এটা এদিকে চলে এলে এ প্লাস বি ছিল রেখে দিলাম, তার মানে 2x ইজ ইকুয়াল টু হলো a প্লাস বি। ফাইনালি x ইজ ইকুয়াল টু কি পাবো, a প্লাস বি বাই 2। আর ওটাই দেখানো হয়েছে এখানে, যে যদি x টা a আর b এর সমান্তরীয় মধ্যক হয় তাহলে সেই সমান্তরীয় মধ্যক বের করার ফর্মুলাটা কি, a প্লাস বি বাই 2, যেটা এখানে লেখা হয়েছে। তবে এমন কোন ধারণা নেই যেটা শুধু তোমার উপরে ফর্মুলা বলে ছেড়ে দিচ্ছি, ওই ফর্মুলা ডিডাকশন কোত্থেকে এসছে, ওর জন্ম কিভাবে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে উদ্ঘাটন করা হচ্ছে। যদি তোমাদের সত্যিকারের ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমরা অ্যাটেনশনালি এবং মানে কনজিকিউটিভ ওয়েতে ভিডিওগুলো দেখতে থাকো, সবার মধ্যে স্প্রেড করে দাও, যাতে করে তোমার মতো আরো বহু সংখ্যক স্টুডেন্ট উপকৃত হয় এবং তাদেরও যদি কাজে লাগে, তারা যদি উপকৃত হয়, তাহলে আমি আমার পরিশ্রম সার্থক বলে মনে করব। এরপর এই যে সমান্তরীয় মধ্যক, তার উপর ডিপেন্ড করে একটা প্রবলেম দেখাবো। কারণ এমন কোনো জায়গা আমি দেখাবো না যে শুধু থিওরিটিক্যাল জ্ঞানই দিয়ে যাচ্ছি, কিন্তু তাকে কি করে প্রয়োগ করতে হয়, অঙ্কের সমাধান কি করে করতে হয় সেটা দেখানো হচ্ছে না, সেটা নয়। আমি সেই সঙ্গে সঙ্গে অঙ্কের মানে সমাধান দেখাচ্ছি এবং সেই অঙ্কগুলো চয়েস করেছি যে অঙ্কগুলো চ্যাপ্টার থেকে এক্সামিনাররা চয়েস করে। তাই কি বলছে, 4 এবং 34 মধ্যে এমন কতগুলি সমান্তরীয় মধ্যক বসাও যেন গঠিত সমান্তর শ্রেণীটি পদগুলির যোগফল 133 হয়। কথাটা শুনতে খারাপ হলেও কথাটাকে ছবির মাধ্যমে দেখানো হচ্ছে, লক্ষ্য করো। প্রথম পদ 4 এবং লাস্টেকার পদ হচ্ছে 34। এই যে প্রথম পদ 4, লাস্টেকার পদ হচ্ছে 34, বলছে এর মাঝে এমন কতগুলি সমান্তরীয় মধ্যক বসাও। তার মানে ভিতরে কিছু পদ বসবে, কটা পদ বসবে জানি না, আমরা ধরে নিচ্ছি n সংখ্যক পদ বসবে,
যদি তারা মিডিলে বসবে তাই মধ্যক, কিন্তু মিডিলে বসার পরে প্রথম আর লাস্টেকার পদ ইনক্লুড করে যে প্রগতিটা, সেটা তো সমান্তর প্রগতি, তার জন্যই তো ওরা বলছে সমান্তরীয় মধ্যক। তাহলে আমরা ধরে নিচ্ছি এর ভিতরে কতগুলি মধ্যক বসাবো, না তো n সংখ্যক। ওরা বলছে 4 এবং 34 মধ্যে এমন কতগুলি সমান্তরীয় মধ্যক বসাবো। আমি লিখছি, ধরি 4 এবং 34 মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক বসাতে হবে। তার মানে এই যে প্রথম পদ 4, লাস্টেকার পদ 34, তার মাঝে কতগুলি n সংখ্যক। এবার দুটো বিষয় তোমাদের সামনে রাখবো। এক, এই n এর মান কত সেটা তো আমরা জানি না, উদাহরণস্বরূপ বলছি 10। তাহলে প্রথম পদ 4, মাঝখানে 10টা পদ, আর লাস্টেকার পদটা হচ্ছে 34। তাহলে তোমরাই বলো দেখি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কটা পদ থাকবে? সেটা হলো মাঝে 10টা, এখানে একটা আর এখানে একটা, টোটাল 10টা যোগ 2টা মানে 12টা থাকবে। কথা কি বুঝতে পেরেছো? যে ভিতরে কটা পদ আছে সেই সংখ্যাটা যদি 10টা ধরে নিই, তাহলে টোটাল কতগুলি পদ হলো সেটা জানার জন্য প্রথম কাটটা আর লাস্টে কাটটা এই দুটো যোগ করলে তার সাথে 2 বেড়ে যাবে, তার মানে 12 খানা হবে। যদি বলে ভিতরে 5 খানা পদ আছে, তাহলে টোটাল কখানা পদ? শুরুর একটা আর শেষের একটা মিলিয়ে আরো 2 খানা বেড়ে গেল, মানে 7টা পদ হবে। তার মানে এখানে ভিতরে যতগুলো পদ বসাবো তার সাথে 2 যোগ করলে আমরা টোটাল পদটা পেয়ে যাব। আশা করি কথাটা বুঝতে পেরেছো। এবার চলে আসছি, তাহলে আমরা এখন যেটা বলতে পারছি যে এইখানে টোটাল পদ হচ্ছে n+2 সংখ্যক। তাহলে যেটা n+2 তম পদ, সেটা তো হচ্ছে শেষ পদ, আর শেষ পদের মান তো ওরা বলে দিয়েছে 34। আবার বলছি, এই সিরিজটাতে মোট কতগুলি পদ, না তো n+2 সংখ্যক পদ আছে, কেননা ভিতরে n, শুরুটা আর শেষেরটা মিলিয়ে 2টো বেড়ে যাবে, তাহলে n+2 সংখ্যক মোট পদ হয়ে যাবে। তাহলে ওই n+2 তম যেটা পদ, সেটা তো হচ্ছে ওই লাস্টেকার পদটা, তাই লিখে ফেলেছি t of n+2 = 34। আর একটা কি বলছে, যে পদগুলির যোগফল 133। পদগুলির যোগফল, এখানে কতগুলি পদ রয়েছে? n+2 সংখ্যক, তাই লিখলাম sn+2, এই যোগফলটা ওরা বলে দিয়েছে 133। তাহলে এই যে দুটো শর্ত, আমরা পরীক্ষার সময় যেটা ভুল করি যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক বসিয়েছি, তাই এখানে tn লিখি, এখানে sn লিখি, কিন্তু আদতে তা নয়। এখানে শুধু n সংখ্যক সমান্তরীয় মধ্যকের যোগফল বের করতে পারেনি, পুরোটার যোগফল বের করতে বলেছে। আর পুরোটার যোগফল বের করতে গেলে পুরোটাতে মোট কটা পদ আছে সেটা জানা লাগবে। তাহলে ভিতরে n সংখ্যক, প্রথম আর শেষেরটা মিলিয়ে 2টা বেড়ে গেল, তাহলে টোটাল পদ হচ্ছে n+2 সংখ্যক। আশা করি বোঝা গেছে। এবার চলে আসছি এই ফর্মুলাটাতে। Sn বের করার ফর্মুলা যেভাবে ফেলেছি, Sn+2 বের করার ফর্মুলা একই রকম ভাবে ফেলবো। দুটো ফর্মুলা ছিল, শেষ পদের মান জানা থাকলে আর শেষ পদের মান জানা না থাকলে। এখানে শেষ পদের মান জানা আছে, তাহলে ফর্মুলাটা কি, মানে n ছিল, এখানে n এর জায়গায় n+2/2 ইন্টু a বলতে প্রথম পদ মানে 4, প্লাস l বলতে শেষ পদ 34 = 133। আবার বলছি, Sn বের করার ফর্মুলা ছিল n/2, এখানে n এর জায়গায় n+2/2, প্রথম পদ a এর মান 4, লাস্ট পদ l এর মান হচ্ছে 34 বসিয়ে দিয়েছি। এর ফলে কি ঘটলো, n+2/2, 4 আর 34 যোগ করলে 38 = 133। 2 দিয়ে কাটলে 19 × 800, মানে 19 × 38, 19 দিয়ে যদি কাটাকুটি করি 7 × 19 = 133। তাহলে ফাইনালি পড়ে থাকলো n+2 = 7, তার মানে n = 7 - 2, দ্যাট ইজ 5। তাহলে n এর মান পেয়ে গেছি, অর্থাৎ ভিতরে কটা সমান্তরীয় মধ্যক আছে সেটা পেয়ে গেছি 5টা। তাহলে এখন কি ঘটলো লক্ষ্য করো, t অফ n এর ভ্যালু যদি বসিয়ে দিই 5 + 2 মানে 7 = হলো 34। এবার t7 বের করার ফর্মুলা, tn বের করার যে ফর্মুলা শিখেছিলাম সেখান থেকে বের করব। কি ফর্মুলা, a মানে হচ্ছে 4 প্লাস 7 - 1 ইনটু d = 34। 7 - 1 মানে 6 ইনটু d, এই 4টা যদি বাদ দিয়ে দিই 34 - 4, তার মানে হলো 30। ফাইনালি d = কি পাবো, না তো 30 তো ছিলই, এই 6টা এদিকে চলে এলো, ভাগ হয়ে গেল, তার মানে 5।
তাহলে যে দুটো মান ধরে নিয়েছিলাম কি কি, যে সমান্তর প্রগতির সাধারণ অন্তর আমরা পেয়ে গেছি 5, আর সমান্তর প্রগতির মানে সমান্তরীয় মধ্যক কতগুলি আছে সেটা পেয়ে গেছি 5। এবার কি দাঁড়ালো লক্ষ্য করো, প্রথম পদ জানি a এর মান, কিন্তু এই প্রগতিটার সাধারণ অন্তরের মান আমরা জানতাম না, সেটা কিন্তু বের করতে পেরে রেখেছি 5। আমি বলেছিলাম যদি প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা থাকে তাহলে প্রগতির যে কোনো প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। তাহলে দুটোই কিন্তু আমাদের স্যাটিসফাই হয়ে গেছে। এবার আমরা দেখব যে ওই প্রগতিতে প্রথম পদ আর শেষ পদ তো জানি, তাহলে ভিতরকার যে পদগুলো আছে, কটা পদ আছে? 5টা। সেই 5টা পদ কি কি? তাহলে লিখছি অতএব প্রথম মধ্যক, প্রথম সমান্তরীয় মধ্যক। আচ্ছা তোমরাই বলো দেখি, প্রথম পদ a আর সাধারণ অন্তর d হলে আমরা প্রগতিটা কি বলেছিলাম? a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d, a প্লাস 4d, ডট ডট এরকম করে কন্টিনিউ হবে বলেছিলাম। তাহলে সেই সিরিজটা যদি এখানে প্রয়োগ করি, এদিকে লক্ষ্য করো, প্রথম পদ a, সাধারণ অন্তর d, তাহলে প্রথম পদটা তো a হবেই, সেটা দেওয়া আছে। তাহলে দ্বিতীয় যেটা পদ, সেই দ্বিতীয় পদটা তো নিশ্চয়ই মিডিলের পদ, তাহলে দ্বিতীয় যে পদ সেটা হচ্ছে এই সমান্তরীয় মধ্যকের প্রথম পদ। বোঝাতে পারলাম না মনে হয়, এই ঘটনাটা আবার ব্যাখ্যা করব, তার জন্য পরে মানে আগের লাইনটাতে ফিরে যাব। এখানে সমান্তরীয় মধ্যক কটা ছিল? 3টে। আচ্ছা লক্ষ্য করো, সমান্তরীয় মধ্যকের যেটা প্রথম পদ সেটা তো পুরো প্রগতি 2 নম্বর পদ, তাহলে এটা প্রথম ছিল, এটা 2 নম্বর ছিল। এদিকে লক্ষ্য করো, মোট ছিল 4টা পদ, প্রথম পদ এটা, কিন্তু দ্বিতীয় পদ ছিল এটা। তাহলে সমান্তরীয় মধ্যকের যেটা প্রথম পদ সেটা পুরো প্রগতির দ্বিতীয় পদ, এখানেও তাই। সমান্তরীয় মধ্যকের যেটা প্রথম পদ সেটা পুরো প্রগতির দ্বিতীয় পদ, তাই এখানে লিখেছি আমি প্রথম সমান্তরীয় মধ্যক, তার মানে দ্বিতীয় পদটা কথা বলছি, a প্লাস d। a বলতে 4 প্লাস d বলতে কত? 5, তার মানে 9। তারপর দ্বিতীয় সমান্তরীয় মধ্যক, দ্বিতীয় সমান্তরীয় মধ্যক সেটা কি? যেটা পেলাম তার সাথে আবার d যোগ, তাহলে 9 এর সাথে আবার d মানে 5 যোগ, দ্যাট ইজ 14। তৃতীয় সমান্তরীয় মধ্যক যেটা পেয়েছিলাম আবার তার সাথে d যোগ, 14 যোগ 5 তার মানে 19। একই রকম ভাবে মানে চতুর্থ সমান্তরীয় মধ্যক বের করব, সেটা কি? যেটা পেলাম তার সাথে আবার 5 যোগ, এবং ফাইনালি পঞ্চম সমান্তরীয় মধ্যক সেটা কি পেলাম? যেটা পেলাম তার সাথে আবার 5 যোগ, দ্যাট ইজ 29। ওরা তো বলেই দিয়েছিল ক্যালকুলেশন করে যে 5টা সমান্তরীয় মধ্যক আছে, সেই সমান্তরীয় মধ্যকগুলো কি কি সেটা আমরা বের করেছি। এটা বের করতে গিয়ে আমাদের যে প্রবলেমটা এসছে সেই প্রবলেমটা আমি যদিও ব্যাখ্যা করেছি, আবার বলছি যে প্রথম যেটা সমান্তরীয় মধ্যক, সমান্তরীয় মধ্যক মানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে প্রথম পদটা আছে সেটা তো নিশ্চয় এই প্রগতি 2 নম্বর পদ, কারণ প্রথম পদটা একজন বসে আছে। তাহলে এখানে যে পদটা সেটা পুরো প্রগতি 2 নম্বর পদ, আর সেটাই হলো এই মাঝের পদগুলোর প্রথম পদ। তার জন্য লিখেছি যেটা প্রথম সমান্তরীয় মধ্যক সেটা কিন্তু এই প্রগতি 2 নম্বর পদ। কি করে পাবো? প্রথম পদের সাথে সাধারণ অন্তরটা যোগ করে, সেটাই পেয়ে গেছি। এবং ঠিক তার পরের মধ্যকগুলো কি করে পেয়েছি না, তো একটা করে ডি আমি যোগ করতে যাচ্ছি। এর ফলে কিন্তু আমরা প্রত্যেকটা সমান্তরীয় মধ্যক সুনিপুণভাবে বের করতে পেরেছি। তাহলে আশা করি ওই জায়গাটা ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের মধ্যে সমস্যা বলে মনে হয় তাহলে তোমরা নিশ্চিন্তে নিজের মতো করে একটা উদাহরণ চয়েস করো। আমি যদি এখানে দেখাচ্ছি, লক্ষ্য করো, 2, 5, 8, 11, 14, 17 এবং 20, এই যে কটা পদ নিলাম, মোট কটা পদ আছে লক্ষ্য করো, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7খানা পদ সমান্তর প্রগতিতে আছে। তাহলে যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে মাঝের যে 5টা পদ, এই 5টা পদকে বলা হবে 2 আর 20 এর সমান্তরীয় মধ্যক। কেন? তারা সমান্তর প্রগতির মিডিলে আছে। এখন লক্ষ্য করো, এই যে সমান্তরীয় মধ্যকগুলো দেখতে পাচ্ছ, তার প্রথম যেটা পদ সেটা নিশ্চয়ই এখান থেকে 2 নম্বর পদ আছে। কথা বোঝা গেছে? তার জন্য বললাম যেটা প্রথম সমান্তরীয় মধ্যক
সেটা হলো ওই প্রগতিটার 2 নম্বর পদ। 2 নম্বর পদ, তার জন্য আমরা কি করেছি, এই যে 2 নম্বর পদ a প্লাস d বের করার যে ফর্মুলা সেটা ব্যবহার করেছি। তাহলে কেন প্রথম সমান্তরীয় মধ্যকটা, এই যে প্রথম সমান্তরীয় মধ্যকটা এর 2 নম্বর পদ হলো, আশা করি ঘটনাটা এবারে ক্লিয়ার হয়েছে। বেশ, ওই জায়গাটা যদি আমরা কেউ বুঝে নিতে পারি তাহলে আমাদের আর কোনো প্রবলেম নেই। এরপর আরো একটা প্রবলেম দেখিয়ে এবং একটা আলোচনা দেখিয়ে শেষ করব। কি বলছে লক্ষ্য করো, সমান্তর প্রগতিতে আছে এমন যদি 3টা পদের যোগফল আমাদেরকে কোশ্চেনে প্রোভাইড করে দেয়, তাহলে সেই সংখ্যা 3টিকে একটা বিশেষ ফরম্যাটে ধরে নিতে হয়, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক সহজ হবে। সেই ফরম্যাটটা কি, সংখ্যা 3টিকে আমরা a মাইনাস ডি, a এবং a প্লাস ডি আকারে ধরে নেব। কখন ধরবো এই ফরম্যাটে বললাম, যখন সমান্তর প্রগতিভুক্ত 3টে সংখ্যার যোগফল প্রোভাইড করা থাকবে। যেমন নিচে একটা সমস্যা দেখানো হয়েছে, লক্ষ্য করো, সমান্তর শ্রেণীভুক্ত 3টি অখণ্ড সংখ্যার যোগফল 15। আমি তো বলেই দিলাম, যখনই সমান্তর প্রগতিভুক্ত 3টে সংখ্যার যোগফল বলা থাকবে তখন সংখ্যা 3টিকে আমরা এই আকারে ধরবো। তাহলে নিশ্চয়ই মনে করি সংখ্যা 3টি হলো a মাইনাস ডি, a আর a প্লাস ডি। এবার কি বলছে ওরা, এবার ওরা বললো যে এই সংখ্যা 3টির যোগফল, তার মানে a মাইনাস ডি যোগ a প্লাস ডি সমান 15। তাহলে ডি ডি যদি কেটে যায় তাহলে 3a সমান হচ্ছে 15। ফাইনালি a এর ভ্যালু কত হবে, 15কে 3 দিয়ে ভাগ করে দিলাম, দ্যাট ইজ 5। আরো একটা শর্ত বলা আছে কি, সংখ্যা 3টির গুণফল হলো 80। তাহলে লিখছি আবার সংখ্যা 3টির গুণফল, সংখ্যা 3টি লিখছি a মাইনাস ডি ইন্টু a প্লাস ডি সমান হলো 80। এর যে মানটা পেলাম সেই মানটা বসিয়ে দেবো 5। তাহলে 5 মাইনাস ডি ইন্টু 5 প্লাস ডি ইজ ইকুয়াল টু 80। দেখো করে 5 দিয়ে কাটাকুটি যাবে নিশ্চয়, 5 ষোলো 80। তাহলে এখানে পড়ে থাকলো a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে ফর্মুলা a স্কোয়ার মানে 5 এর স্কোয়ার 25 মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে 25 এই 16টা এদিকে এলে মাইনাস 16 ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার। তার মানে ডি স্কোয়ার সমান হলো 9। তার মানে ডি ইজ ইকুয়াল টু পেয়ে যাবো প্লাস মাইনাস 3। তাহলে a এর ভ্যালু পেয়ে গেছি, ডি এর ভ্যালু পেয়ে গেছি, ডি এর দুটো মান পেয়েছি, একটা প্লাস একটা মাইনাস। আমরা দুটো মান একসঙ্গে কিন্তু গ্রহণ করব। দেখছি অতএব সংখ্যা 3টি হলো কি, লক্ষ্য করো, এই যে সংখ্যা 3টি ধরেছিলাম সেখানে a এবং d এর মান বসাবো। আমরা প্রথমে d এর পজিটিভ চিহ্নটা নিচ্ছি। তাহলে a মানে 5 মাইনাস d এর মান 3, পজিটিভ ভ্যালুটা নিলাম। তারপরে আবার a এর মান 5, আবার a প্লাস d মানে 5 প্লাস 3, এটা একটা। অথবা এবার d এর যদি মাইনাস ভ্যালুটা নিই তাহলে কি হবে, a এর মান 5 মাইনাস d এর ভ্যালু মাইনাস 3, কমা a এর ভ্যালু 5, কমা a এর ভ্যালু 5 প্লাস d, d এর ভ্যালু মাইনাস 3। তাহলে এক্ষেত্রে সংখ্যা 3টে গঠন করেছি d এর পজিটিভ মানটাকে নিয়ে, এক্ষেত্রে সংখ্যা 3টে গঠন করেছি d এর নেগেটিভ ভ্যালুটাকে নিয়ে। এর ফলে কি দাঁড়ালো লক্ষ্য করো, এটা হবে 2 5 8, অথবা এটা কত হবে 5 মাইনাস মাইনাসে প্লাস 3 মানে 8, 5 মানে 5 প্লাস মাইনাসে মাইনাস, 5 থেকে 3 বাদ 2। তাহলে কি পেলাম, সংখ্যা 3টি আমরা বলতে পারি 2 5 8 অথবা বলতে পারি 8 5 2। প্রকৃতপক্ষে সংখ্যাগুলোর মধ্যে কোনো ফারাক নেই, শুধু সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে, কি তাই তো? তাহলে আমরা যেটা দেখলাম যে যখনই সমান্তর প্রগতিভুক্ত 3টে সংখ্যার যোগফল প্রোভাইড করা থাকবে তখন সংখ্যা 3টিকে যদি এই আকারে ধরে নিই তাহলে আমাদের ক্যালকুলেশনটা অত্যন্ত সহজ হয়ে যাবে, নির্বিঘ্নে আমরা অঙ্কটা করতে পারবো। তবে তোমাদের যদি কারো মনে হয় যে স্যার আমরা এই ফরম্যাটে ধরবো না, আমরা সমান্তর প্রগতির যেটা সাধারণ আকার সেটা ধরে করব, সেটা ধরেও করা যাবে, কিন্তু ক্যালকুলেশনটা এত সহজে আসবে না। যেখানে আমাদের টার্গেটই থাকছে যে ক্যালকুলেশনটাকে কত সহজে করা যায়, কম সময়ের মধ্যে করা যায়, টেকনিক ইউজ করে করা যায়, তাহলে আমরা কেন অযথা অন্য কোনো প্রসেস হাতে নেব? তাই আমরা সেই প্রসেসটা তোমাদের সামনে দেখিয়েছি, যে প্রসেসটাতে আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে গেছে, সাবলীল হয়ে গেছে। তাহলে আজকে আমরা সমান্তর প্রগতি সম্পর্কিত বিস্তারিত আলোচনা এবং তাদের প্রত্যেকটা ফর্মুলার আনুষঙ্গিক প্রবলেম তোমাদের সামনে দেখিয়ে আমরা প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বুঝিয়ে আজকে এখানে শেষ করলাম। তোমরা
খুব ধৈর্য ধরে ভালোভাবে লক্ষ্য করো এবং আমরা আরো এর বিপুল সম্ভার নিয়ে ঠিক পরবর্তী ক্লাসে হাজির হব। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।